আচ্ছা, আমরা আগের দিন একটা স্লাইড দেখছিলাম, যে স্লাইডের মধ্যে আমরা এরকম ভিটিসি, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অথবা ভোল্টেজ ট্রান্সফার কার্ভ, কিংবা এটাকে ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলা হয়। তো এটা আগের দিন দেখছিলাম এবং সেখান থেকে নয়েজ মার্জিনের কথা বলছিলাম, নয়েজ মার্জিন বের করা দেখেছি, নয়েজ মার্জিনের ফর্মুলা দেখেছি। তারপর এই ভিটিসি গ্রাফের মধ্যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের মাঝখানে আমাদের এনমস এবং পিমস, বিকজ এই ভিটিসি যেগুলো যেটা দেখানো হয়েছে সেটা ছিল একটা সিমস ইনভার্টার, একটা স্ট্যাটিক সিমস ইনভার্টারের ক্ষেত্রে, এবং তার ক্ষেত্রে কোন জোনে, হ্যাঁ, তার ক্ষেত্রে কোন জোনে আমাদের এনমসটা কোন পার্টিকুলার রিজিয়নে অপারেট করছে। দ্যাট মিনস আমরা এনমস অথবা পিমস অপারেট করে হচ্ছে কাট অফ, লিনিয়ার কিংবা স্যাচুরেশন, এই তিনটার যে কোনো একটা। তো এই তিনটার কোনটা কোন জায়গায় অপারেট করছে অর্থাৎ আমাদের জোনের মধ্যে, সেটা আমরা দেখেছিলাম, সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এটুকু হয়তো বা এখন আবার রিভিজিট করব, যে এটা রিভিজিট করব। আর এছাড়া আমরা বিটা রেশিও দিয়ে দেখেছিলাম যে বিটা রেশিওর উপর নির্ভর করে ডানে বাঁয়ে কিভাবে শিফট হয়, ওটাও আমরা দেখবো। আচ্ছা, তাহলে শুরুতে আম, আচ্ছা, তাহলে আমরা ভিটিসি দেখছিলাম এবং আমরা বলছিলাম যে আমরা দেখছিলাম ভিটিসি অথবা ডিসি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম, দেখছিলাম একটা স্ট্যাটিক সিমস ইনভার্টারের ক্ষেত্রে, একটা স্ট্যাটিক সিমস ইনভার্টারের ক্ষেত্রে ভি ইন দিয়ে ভি আউট, উপরে ভিডিডি, নিচে ভিএসএস, এর জন্য আমরা দেখছিলাম এবং সেখান থেকে নয়েজ মার্জিন বের করেছি। আচ্ছা, তো আমরা এর ভিটিসিটা যখন দেখেছিলাম সেটা ছিল হচ্ছে এরকম ভি ইন বাড়াচ্ছিলাম, আর ভি আউটটা কিরকম চেঞ্জ হবে বলেছিলাম যে আমরা দেখতে পাচ্ছিলাম যে গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, ধরেন গ্রাফটা এরকম হলো। আমি যদি আরেকটু এক্সটেন্ড করে আঁকি, আরেকটু যদি এক্সটেন্ড করে আঁকি, আরেকটু এক্সটেন্ড করে আঁকলে এদিক বরাবর ভি ইন আর ওদিক বরাবর ভি আউট ছিল, মানে আমরা এক্স এক্সিস বরাবর ইনপুট নিচ্ছিলাম, ওয়াই এক্সিস বরাবর আমাদের ভি আউটটা ছিল। এবং আমরা জিরো থেকে শুরু করে এই ভি ইন এর দিকে এদিকে যাচ্ছিলাম, ভি ইন এর দিকে যাচ্ছিলাম। আমরা বলছিলাম আমাদের কনসার্নিং পয়েন্ট গুলো হচ্ছে, ফার্স্ট কনসার্নিং পয়েন্টটা হচ্ছে থ্রেশহোল্ড অফ এনমস, তারপরে কনসার্নিং পয়েন্ট হচ্ছে যেই পয়েন্ট থেকে আমাদের ভিআইএল, তারপরে কনসার্নিং পয়েন্টটা হচ্ছে আমাদের যেখানে ইনপুট আর আউটপুট, এই গ্রাফটা যেটা এই মাত্র আঁকলাম ডটের লাইন দিয়ে, এটা হচ্ছে ইনপুট আর আউট যেখানে সমান, সেটার লাইন হচ্ছে এটা, এবং এই লাইনটা আমাদের ভিটিসির সাথে, আমাদের এই গ্রাফটা হচ্ছে ভিটিসি, তার সাথে এই লাইনটা, এই ভি ইন ইকুয়াল ভি আউটটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, আমরা বলছিলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের ভিএস, সুইচিং ভোল্টেজ। তার সাথে একটু বেশি হলে সেটাকে বলবো ভিআইএইচ। এরপর হালকা একটু বেশিতে আমরা বলছি এই পয়েন্টটাকে বলছিলাম ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু, এবং ফাইনালি এখানে একটা পয়েন্ট হচ্ছে ভিডিডি। অর্থাৎ আমাদের পয়েন্ট গুলো দাঁড়াচ্ছে, প্রথমটা ভিটিএন, এরপরে হচ্ছে ভিআইএল, তারপর ভিআইএইচ, এরপর ভিডিডি মাইনাস ভিটিপির ভ্যালু, তারপর ভিডিডি। এবং এর উপর নির্ভর করে আমরা জোন গুলো কি কি পাচ্ছিলাম। আমাদের একটা জোন হচ্ছে শুরু থেকে এই ভিটিএন পর্যন্ত জোন ওয়ান। হুম, এরপরে ভিটিএন থেকে ভিআইএল পর্যন্ত জোন টু, তারপর ভিআইএল থেকে ভিআইএইচ পর্যন্ত, যেটা মাঝখানে কোনো একটা জায়গায় ভিএস থাকে, এটা হচ্ছে জোন থ্রি। ভিআইএইচ থেকে পরবর্তী ওই পয়েন্ট পর্যন্ত জোন ফোর।
ভিডিডি থেকে মাইনাস ভিটিপি থেকে এই পরের অংশটুকু, এটুকু হচ্ছে জোন 5। এই 5টা জোনের জন্য আমরা দেখছিলাম, এবং এদের কোরেসপন্ডিং ভিডিডি ভ্যালুগুলা, ভি আউটের ভ্যালুগুলা আমরা যদি এই বরাবর উপরের দিকে যাই, তাহলে তার ওয়াই এক্সিসের ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে সেটা পাচ্ছিলাম। সো এই ভিআইএল এর জন্য যেটা এখানে পেয়েছি সেটা হচ্ছে ভি আউট হাই, আর ভিএস এর জন্য যেটা করেসপন্ডিং পয়েন্ট সেটা হচ্ছে আমাদের সুইচিং ভোল্টেজ, সেটা ঠিক আছে। আর একটা হচ্ছে ভিআইএইট এর জন্য করেসপন্ডিং যে পয়েন্টটা পাবো, সেই করেসপন্ডিং পয়েন্টটা হচ্ছে ভি আউট যখন লো, আর এটা তো হচ্ছে ভিডিডি মাইনাস ভিটিপি, এবং এই পয়েন্টটা হচ্ছে ভিডিডি। শুরু হচ্ছে যে পয়েন্ট থেকে সেটা হচ্ছে ভি আউট হাই, আর লাস্টের এই পয়েন্টটা হচ্ছে ভি আউট লো। তো আমাদের এই গ্রাফটা আমরা আগের দিন দেখেছিলাম, এবং এই 5টা জোনের জন্য কোন জোনে আমাদের এনমস আর পিমসটা কেমন ছিল আমরা এনমস এর জন্য দেখেছিলাম, আর বলেছিলাম পিমস এর জন্য এক্স্যাক্টলি তার উল্টাটা হবে। আমরা এনমস এর জন্য কি দেখেছিলাম, আমরা এই জোন 1, জোন 2, জোন 3, 4 আর 5 এর ক্ষেত্রে এনমস আর পিমস এর জন্য কনক্লুশন কি ছিল, মানে কোন জোনে এই এনমস অথবা পিমস অপারেট করতে পারে হচ্ছে 3টে রিজিয়নে যে কোনো একটা, অর্থাৎ সেটা আইদার হতে পারে কাট অফ, যেটাকে আমরা সি বলতে পারি, অথবা হতে পারে স্যাচুরেশন, যেটাকে বলতে পারি এস, অথবা হতে পারে লিনিয়ার, যেটাকে বলছি আমরা ধরেন এল দিয়ে। এটা, তো তার জন্য আমরা দেখেছিলাম যে এনমসটার জন্য আমরা বের করেছিলাম, এনমসের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে প্রথম এই জোনে সে থাকে হচ্ছে কাট অফে, জোন 1-এ সে থাকবে কাট অফে এনমসটা, জোন 2 আর জোন 3-তে আমরা পেয়েছিলাম সে থাকে স্যাচুরেশনে, জোন 4 আর 5-এ সে ছিল লিনিয়ারে। এনমসে যা পেয়েছি পিমসে এক্স্যাক্টলি তার উল্টো হবে। সো এটা ছিল এদিক থেকে ওইদিকে সি এস এস এল এল, তার মানে পিমসের ক্ষেত্রে এটা এদিক থেকে ওইদিকে যাবে, অর্থাৎ এদিক থেকে সি এস এস এল এল। আপনারা পিমসের জন্য বের করে দেখবেন যে যা বললাম সেটা মেলে কিনা। যদি কখনো মনে হয় কনফিউশন বা মিলছে না, তাহলে আমাকে ইনফর্ম করবেন, ওটা তখন আমরা একটু ডিটেইলে দেখবো। বাট লাস্ট দিন আমরা এনমসের জন্য ডিটেইলে দেখেছিলাম, এবং সেটা ছিল এরকম সি এস এস এল এল, অর্থাৎ 5টা জোনের মধ্যে সে প্রথমটাতে থাকে কাট অফে, তারপরে দুটোতে থাকে স্যাচুরেশন, আর তারপরে দুটোতে সে থাকে লিনিয়ার। আচ্ছা, এটা আমরা দেখেছিলাম, এবং বলেছিলাম যে এই ভিটিসি গ্রাফটা যেটা আছে, এই ভিটিসি গ্রাফটা আমাদের ডান দিকে শিফট করবে যদি আমাদের পিমসটা গুড হয়, বা অথবা এনমসটা ব্যাড হয়, তাহলে সে ডান দিকে যাবে। আর এই গ্রাফটা বাম দিকে সরে আসবে, এই দিকে সরে আসবে যদি আমাদের এনমসটা গুড হয় আর পিমসটা ব্যাড হয়। অর্থাৎ যদি আমাদের, আমরা যে ভিটিসিটা আঁকলাম এটা এঁকেছি হচ্ছে বিটা এন আর বিটা পি কে সমান ধরে, পিমস গুড অথবা এনমস ব্যাড এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে যে বিটা পিটা বিটা এন এর চাইতে বড়, সেই ক্ষেত্রে এই গ্রাফটা ডান দিকে শিফট করে। আর যদি এনমস গুড হয় পিমস ব্যাড হয়, এর মানে হচ্ছে বিটা এনটা বিটা পি অপেক্ষা বড়, সেক্ষেত্রে গ্রাফটা বাম দিকে শিফট করবে। ঠিক আছে। আর এখান থেকে আচ্ছা, আমাকে বলেন তো, আগের দিন তো বলেছিলাম, আপনারা কি মনে আছে কিনা ভিআইএল আর ভিআইএইচ এই জিনিসটা কি, কেউ বলতে পারেন? কারো কি মনে আছে ভিআইএল আর ভিআইএইচ জিনিসটা কি? কারো কি মনে আছে ভিআইএল আর ভিআইএইচ এই জিনিসটা কি? কেউ বলতে পারেন? ইন ভিআইএল হচ্ছে ইনপুট লো, আর ভিআই হচ্ছে ইনপুট হাই। হ্যাঁ, কিন্তু এটা সিগনিফিকেন্স কি? স্যার, ভিআইএল এর পরে স্যার কারেন্টটা বাড়তে শুরু করে। এটা গ্রাফ থেকে বলছেন, কিন্তু এগুলো সিগনিফিকেন্স কি? ভিআইএল ভিআইএইচ, ইনপুট লো ইনপুট হাই, এর সিগনিফিকেন্স কি? আহ, আচ্ছা, এটাকে আরেকটু তাহলে বলি। ভিআইএল আর ভিআইএইচ এর সিগনিফিকেন্স হচ্ছে, আপনারা এখন পর্যন্ত জানেন যে আমি যখন বলি কোটেশনের মধ্যে আছে লজিক 1, এটা বললেই আপনারা বোঝেন 1 ভোল্ট। আমি যদি বলি কোটেশনের মধ্যে 0, মানে লজিক 0 বললেই আপনারা বোঝেন 0 ভোল্ট। আচ্ছা, ভালো কথা। এখন যদি আমি আপনাকে বলি 0.8 ভোল্ট আছে,
এটা কি লজিক 1 না লজিক 0 কি বলবেন? লজিক 1। আচ্ছা, এটাকে লজিক 1 বলছেন কেন? স্যার কেন এটা একটা লজিক 1? একটা লিমিটেশন আছে, মানে 0 পয়েন্ট আমরা পড়ছিলাম এটা ডিএলডিতে 0.1, মানে 0.8 থেকে আমরা লজিক হাই ধরতে পারি, আর 0.25 পর্যন্ত আমরা লজিক লো ধরতে পারি। আচ্ছা, এই যে জিনিসটা আপনারা ওখানে পড়েছেন বা শুনেছেন, এই জিনিসটা মানে কিন্তু ফার্স্ট অফ অল কোনো কনভেনশনাল ল না যে সেটা সবার ক্ষেত্রে একই থাকবে তা কিন্তু না। এটা কিন্তু নির্ভর করবে আপনি কোন প্রসেস নোডে আছেন তার উপর। প্রথমত, কোন প্রসেস নোডে আছেন। আর আপনি যে মাত্র বললেন যে আমরা 0.8 এর উপরে গেলে ওটাকে ধরতে পারি, বা 0.25 এর নিচে আসে এটা ধরতে পারি। এই যে কথাগুলো আপনি বললেন, এই কথাগুলাই হচ্ছে ভিআইএল এবং ভিআইএইচ। তার মানে হচ্ছে আপনার একটা পুরোটা ব্যান্ড আমি বায়ে আঁকছি, পুরোটা ব্যান্ড ধরেন নিচে শুরু থেকে শুরু হবে 0 ভোল্ট, আর উপরে ধরেন আছে 1 ভোল্ট। এটা বললাম পুরো ব্যান্ড, পুরো ব্যান্ডটা মানে 0 থেকে 1 ভোল্ট। এখন 0 থেকে 1 ভোল্টে যাওয়ার জন্য যখন উঠছিলেন, একটা সার্টেন পয়েন্ট ধরেন আমি বললাম 0.2 ভোল্ট। এই 2 ভোল্ট, 0.2 ভোল্ট আমার থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে এর উপরে ডিভাইসটা অন হয়। তার উপরে আমি আপনাকে আরো দুইটা ভোল্টেজ বলে দিলাম ফর এন এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, 0.3 আর 0.7। এই দুটা বলে আমি আপনাকে বললাম যে আপনার ডিভাইসটা এই 0.7 ভোল্ট এর উপরে যত ভোল্টেজ থাকবে তাদের সবাইকেই লজিক 1 হিসাবে কাউন্ট করতে পারে। আপনার ডিভাইসটা 0.7 এর উপরে যত ভোল্টেজ আপনি দিবেন, 0.8 হোক, 0.9 হোক, 0.95 হোক, অথবা 1 এর জায়গায় 1.2 ভোল্ট হোক, এর যে কোনো ভোল্ট আপনি দিলে আপনার ডিভাইস এটাকে লজিক 1 হিসাবে ধরবে। এর উপরের যে কোনো জিনিসকে সে লজিক 1 হিসাবে ধরবে। ঠিক আছে, এর উপরের যে কোনো জিনিসকে সে লজিক 1 হিসাবে ধরবে। এই যে 0.7টা বলে দিয়েছি, এটাকেই বলা হয় ভিআইএইচ। তার মানে ইনপুট হাই, এটা তার রেঞ্জ, যে এর উপরের সকল ভোল্টেজকে সে লজিক 1 হিসাবে ইনপুটে ধরে নিবে। বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে এই 0.3, এই মার্কটা দিয়ে আমি যদি আপনাকে বলে দেই এর নিচের সকল ভোল্টেজকে, এর নিচের সকল ভোল্টেজ 0.3 অথবা তার নিচের সকল ভোল্টেজকে সে লজিক লো হিসাবে ধরবে, লজিক 0 হিসাবে ধরবে। তাই এই 0.3 এর এই রেঞ্জটাকে বলা হচ্ছে ভিআইএল, ইনপুট লো। অর্থাৎ আপনার এখানে ভ্যালু ভিআইএইচ হচ্ছে 0.7 এবং ভিআইএল হচ্ছে 0.3। এবং এটা কিন্তু আপনার ডিভাইসের ক্ষেত্রে বলে দেয়া হবে যে আপনারা যে প্রসেস নোডে কাজ করছেন সেখানে এই ভ্যালুগুলো কত। এটা কিন্তু কোনো ফিক্স বা ইউনিভার্সাল ভ্যালু না, যেরকম আপনার থ্রেশহোল্ডটা বলে দেওয়া হয় ঠিক তেমনি এটা কিন্তু বলে দেওয়া হবে। তাহলে ভিআইএল এর সংজ্ঞা হচ্ছে আপনার ডিভাইসটা বা আপনার ইনভার্টারটা কত ইনপুট পর্যন্ত লজিক 1 ধরছে, অর্থাৎ 1 ভোল্ট থেকে নেমে নেমে কত পর্যন্ত সে লজিক 1 ধরছে, ওই লিমিটটাকে আমরা বলে দিচ্ছি ভিআইএইচ। আর ভিআইএল হচ্ছে আপনার নিচ থেকে লজিক 0-র জন্য 0 থেকে উঠে উঠে কত পর্যন্ত গেলে সে ওটাকে লজিক লো হিসেবে ধরবে, সেটাকে আমরা বলছি ভিআইএল। আর এই ভিআইএইচ এবং ভিআইএল এর মাঝখানে যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটাকে আমরা বলছি ফরবিডেন রিজিয়ন। মানে এই জোনকে আমরা লজিক হাই অথবা লজিক 0 বলতে পারবো না। এই 0.3 থেকে 0.7 এর মাঝখানে এটাকে আমরা লজিক 0 অথবা লজিক 1 কোনোটাই স্পেসিফিক্যালি বলতে পারবো না। এই কারণে আমরা ওইটাকে বলছি ওই জোনে আমরা অপারেট করতে চাই না, আমরা দ্রুত ওই জোন থেকে মুভ করতে চাই। এই মাঝখানের জোনে আমরা মনে রাখবো এনমস এবং পিমস দুইটাই এট এ টাইম অন থাকে, সাইমালটেনিয়াসলি অন থাকে। অর্থাৎ দুটো যদি দুইটাই একই সময় অন থাকে তাহলে ওখানে কিন্তু স্ট্যাটিক কারেন্ট ফ্লো করতে, মানে একটা কারেন্ট সরাসরি ভিডিডি থেকে গ্রাউন্ডে কিন্তু ফ্লো করতে শুরু করবে। ডাইনামিক জোনে ডাইনামিক কারেন্ট ফ্লো করছে ভিডিডি থেকে গ্রাউন্ডের দিকে। অর্থাৎ দুটা একই একটা এনমস এবং একটা পিমস এট টাইম অন হওয়াটা আমাদের জন্য ডিজায়ার্ড কোনো সিনারিও না, কিন্তু সেটা হয় যখন আপনার এই 0.3 থেকে 0.7 এর মাঝখানে থাকে। তো এই জন্য আমরা এখানে অপারেট করতে চাই না, আমরা চাই 0.3 এর নিচে অথবা 0.7 এর উপরে অপারেট করতে। এর মাঝখানে অপারেট করলে এনমস পিমস একসাথেই অন থাকে, এবং আপনারা অলরেডি ল্যাবে দেখেছেন যে এর মাঝখানে অন থাকার সময়ে ওই সুইচিং এর টাইমে মাঝখানে একটা কারেন্ট ফ্লো করে। আমাদেরকে স্যাররা কিন্তু দেখিয়েছেন যে আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য এরকম সিনারিওতে মাঝখানে একটা এরকম কারেন্ট ফ্লো করে, এবং আমরা ওই কারেন্টটাকে বলছিলাম আমাদের সুইচিং কারেন্ট, এবং ওইটাকে আমরা ক্রোবার কারেন্টও বলতে পারি। ওখানে সুইচিং কারেন্টের ব্যাপারও আছে, ক্রোবার কারেন্টের ব্যাপারও আছে। ঠিক আছে, তো এই যে কারেন্টটা ফ্লো করবে এটা করেই হচ্ছে এই মাঝখানের এই জোনটা দিয়ে সে আলটিমেটলি চেঞ্জ হয়, বিকজ আমাদের ইনপুট বা আউটপুট গুলো শার্পলি চেঞ্জ হতে পারে না, ইউনিট স্টেপ ফাংশন না, সেগুলো হচ্ছে র্যাম্প ফাংশন, অর্থাৎ সেটা ধীরে ধীরে উঠবে বা নামবে।
তো এই কারণে ওখানে একটা কারেন্ট ফ্লো করে। তো ভিআইএল টা তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন লেভেল পর্যন্ত লজিক সে লো হিসাবে নিবে ইনপুটটাকে, এবং ভিআইএইচ হচ্ছে কোন লেভেল পর্যন্ত লজিক হাই হিসাবে সে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ভিআইএল এবং ভিআইএইচ। এখন আরো দুটো টার্ম আছে, সেটা হচ্ছে তাহলে আচ্ছা আগে এই দুটো টার্মের সাপেক্ষে বলি আপনাদের নয়েজ মার্জিনটা তাহলে কি হবে। তাহলে এই দুটো টার্মের সাপেক্ষে আমি যদি ওই ব্যান্ডটা আবারও আঁকি, নিচে ধরেন বললাম 0 বা ভিএসএস, উপরে বললাম ভিডিডি, দিয়ে বললাম যে আমাদের এই পয়েন্টটা হচ্ছে ভিআই লো আর এই পয়েন্টটা হচ্ছে ভিআইএইচ, এই দুটো পয়েন্ট বলে দিলাম। এবং আমরা বললাম যে ভিআইএইচ থেকে উপরের দিকে সবাইকে সে লজিক 1 ধরছে, আর ভিআইএল থেকে নিচের সবগুলোকে সে লজিক 0 ধরছে, এবং বললাম মাঝখানেটা হচ্ছে ফরবিডেন জোন। আচ্ছা, এবং এই মাঝখানে আপনি ভিআইএল ভিআইএইচ এর মাঝখানে কোন একটা জায়গায় আপনারা ভিএস টার্মটা পাবেন। ভিএস টার্মটা আগের দিন বলেছিলাম, আজকে রিপিট করি। ভিএস কে বলা হয় সুইচিং ভোল্টেজ বা সুইচিং পয়েন্ট। অর্থাৎ ভিএস হচ্ছে এমন পয়েন্ট যেখানে আপনার ইনপুট আর আউটপুট ভোল্টেজটা সমান। আমরা ধরে নিচ্ছি যে ভিএস থেকে যত আপনার ভোল্টেজটা বাড়বে, যত ভিএসটা বাড়বে, ভিএস থেকে যত আপনার ভোল্টেজটা বাড়বে মানে লজিক 1 হবে, তত কিন্তু আপনার পি মসটা হবে উইক, এন মসটা হবে স্ট্রং, বিকজ লজিক 1 এ এন মস অপারেট করে, পি মস হয়ে যায় বন্ধ। আর আপনার ভিএস থেকে যত নিচের দিকে নামবেন তত আপনি জিরোর দিকে যাচ্ছেন, আপনার পি মসটা হবে স্ট্রং, এন মসটা হবে উইক। সো সুইচিং ভোল্টেজ থেকে যত আপনি উপরের দিকে যাচ্ছেন আপনার পি মস হচ্ছে উইক, এন মস হচ্ছে স্ট্রং। আপনি সুইচিং ভোল্টেজ থেকে যত নিচের দিকে যাবেন, জিরোর দিকে যাবেন, তত আপনার পি মসটা হবে স্ট্রং আর এন মসটা হবে উইক। ঠিক আছে? আচ্ছা, এখন ভিআইএইচ আর ভিআইএল থেকে আমরা আরো দুইটা জিনিস বের করব। এই ব্যান্ড গুলোকে যে বললাম, এই ব্যান্ড গুলোকে বলা হচ্ছে নয়েজ মার্জিন হাই। তার মানে হচ্ছে ব্যান্ড বলতে মিন করছে ভিআইএইচ থেকে যে উপরের দিকে অ্যারো দিয়েছি, এই পুরোটা জোনকে বলা হচ্ছে হাই। এর জন্য আপনার নয়েজের মার্জিনটা কতটুকু, অর্থাৎ কি পরিমাণ নয়েজ আপনি টলারেট বা অ্যালাউ করতে পারবেন, সেটা কত দাঁড়াবে? সর্বোচ্চ হতে পারে ভিডিডি মাইনাস ভিআইএইচ। অর্থাৎ আমরা এর আগে ভিডিডি ভ্যালু দেখেছি 1, আর উদাহরণে ভিআইএইচ ধরেছিলাম 0.7 মানে 0.3। তার মানে আপনার ডিভাইসটা 0.3 পরিমাণ নয়েজ অ্যালাউ করতে পারবে হাই এর ক্ষেত্রে। নয়েজ মার্জিন হাই এর ক্ষেত্রে 0.3 পরিমাণ নয়েজ সে অ্যালাউ করতে পারবে। এর মানে হচ্ছে একটা ইনভার্টার ধরেন আরেকটা ইনভার্টারকে ড্রাইভ করছিল, মাঝখানে ধরেন কোনো কারণে একটা নয়েজ সোর্স থেকে নয়েজ এখানে এসে যোগ হয়েছে, এখানে থেকে একটা ধরেন নয়েজ যোগ হয়েছে। আমরা যেই লজিক হাইটা পাওয়ার কথা ছিল 1, এই নয়েজের কারণে ধরেন সেটা কোনো কারণে নেমে যাচ্ছে, আবার কখনো উঠে যাচ্ছে, কখনো নেমে যাচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত এই 0.7, দ্যাট মিনস 1 থেকে 0.7 অর্থাৎ 0.3 তার ডিফারেন্স, এই 0.3 প্লাস মাইনাস রেঞ্জের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু এই রেঞ্জ ব্যান্ডের মধ্যেই আছে। তো ওই 0.3 ব্যান্ডটাকে আমরা বলছি নয়েজ মার্জিন হাই, ওটাকেই বলছি আমরা নয়েজ মার্জিন হাই। তার মানে হচ্ছে এই পরিমাণ নয়েজ আপনি 0.3 পরিমাণ নয়েজ আপনি হাই এর ক্ষেত্রে অ্যালাউ করতে পারবেন। এই পরিমাণ নয়েজ আসলেও আপনি স্টিল হাই কে হাই বুঝতে পারবেন, মানে বোঝাতে পারবেন, আপনার ডিভাইস কাজ করবে। যদি 0.3 এর চেয়ে একটু বেশি হয়ে যায়, ধরেন 0.4, অর্থাৎ আপনার ভিডিডি হওয়ার কথা ছিল 1, কিন্তু আপনার নয়েজ 0.4 পরিমাণ হওয়ার কারণে 1 মাইনাস 0.4 হলো, অর্থাৎ 0.6। দেখেন 0.6 কিন্তু আপনার 0.7 এর চেয়ে কম, অর্থাৎ আপনারা কিন্তু এই মাঝখানের ব্যান্ডে চলে আসলেন, যেটা আমাদের ফরবিডেন জোন ছিল। সো এই 0.6 এ কিন্তু সেখানে অপারেট করতে মানে সে আলটিমেটলি ডিভাইসটা কিন্তু কনফিউজ থাকবে, বুঝবে না এটা কি লজিক হাই না লজিক 0, বিকজ সে কিন্তু ওই রেঞ্জের মধ্যে নাই। তো এই কারণে এই 0.3 কে আমরা বলছিলাম নয়েজ মার্জিন হাই, এবং ফর্মুলাটা ছিল ভিডিডি মাইনাস ভিআইএইচ। এই ফর্মুলাটা একটু পরেই চেঞ্জ হবে, বাট এখনকার জন্য এটাই বোঝেন। তাহলে একইভাবে নয়েজ মার্জিন লোটা কি হবে? নয়েজ মার্জিন লোটা হবে যে আমাদের শূন্য হওয়ার কথা ছিল, বাট আমরা বলছি যে ভিআইএল পর্যন্ত সে মনে করবে শূন্যই। তার মানে এই নিচের এই পুরোটা রেঞ্জের মধ্যে আপনি লজিক 0 হিসেবে তাকে কাউন্ট করতে পারছেন। তাহলে এই পুরো রেঞ্জটাকে আমরা বলছি ভিআই নয়েজ মার্জিন লো। তাহলে ফর্মুলাটা কি হবে? ভিআইএল মাইনাস ভিএসএস। ফর্মুলাটা হবে ভিআইএল মাইনাস ভিএসএস। উপরে ছিল নয়েজ মার্জিন হাই এর জন্য ভিডিডি মাইনাস ভিআইএইচ, আর নিচে নয়েজ মার্জিন লো এর জন্য ফর্মুলা হচ্ছে ভিআইএল মাইনাস ভিএসএস। আচ্ছা, কিন্তু এখানে যে ডেফিনেশনটা আমি দেখালাম, এটা আসলে আইডিয়াল সংজ্ঞাটা ঠিক মতন হলো না। কেন হলো না? কারণ আমাদের এখানে আরো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ভিওএইচ আউটপুট হাই এবং ভিওএল আউটপুট লো।
তার মানে আপনার যেই ডিভাইসে আপনি তো ইনপুট নিয়ে তখন কথা বললাম, আপনার ডিভাইস তো আউটপুটও জেনারেট করছে। তাহলে আপনার ডিভাইসটা যখন আউটপুটটা জেনারেট করবে, সে আউটপুটে কি লজিক 1 ভোল্ট জেনারেট করতে পারে, নাকি লজিক 1 কে সে অন্য কিছু জেনারেট করে? ওইটাকে বলা হয় হচ্ছে ভিওএইচ। তার মানে সে ধরেন লজিক 1 আউটপুটে আনার কথা ছিল, অর্থাৎ আউটপুটে তার 1 ভোল্ট আনার কথা ছিল, এটা তার আউটপুটে আনার কথা ছিল। কিন্তু ধরেন আপনার ডিভাইসের ত্রুটির কারণে, ডিফেক্টের কারণে, বা তার রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে যদি কোনো কারণে তার মধ্যে ড্রপ হয়ে যায়, তাহলে দেখা গেল যে সে আউটপুটে 1 ভোল্ট আর আনতে পারছে না। সে ম্যাক্সিমাম আপনার ধরেন আউটপুটে 1 ভোল্টের জায়গায় ম্যাক্সিমাম সে ধরেন 0.9 ভোল্ট আনতে পারে, উদাহরণ হিসেবে বলছি। তাহলে এই যে সে ম্যাক্সিমাম কত আউটপুটে আনতে পারে, ম্যাক্সিমাম কত আনতে পারে, ওটাকে বলা হচ্ছে ভিওএইচ, ভি আউটপুট হাই। একই কথা লো এর ক্ষেত্রেও সত্য। আপনার ডিভাইসটা লজিক 0 তৈরি করবে, আউটপুটে দিবে। যদি কোনো কারণে তার ক্যাপাবিলিটিতে সমস্যার কারণে সে 0-তে না নামতে পারে, আমরা দেখবো একটু পরে কিছু সার্কিট, সে কোনো কারণে যদি 0-তে না নামতে পারে, তাহলে কিন্তু ইভেনচুয়ালি সে ধরেন 0-র কাছাকাছি একটা ভোল্টেজ পর্যন্ত সর্বোচ্চ নামতে পারে। বললাম সেই ভোল্টেজটা হচ্ছে উপরে লিখছি, 0.1 ভোল্ট পর্যন্ত সে সর্বনিম্ন নামতে পারে, এর চেয়ে নিচে যেতে পারে না, সে শূন্যে পৌঁছাতে পারে না। তার মানে সে সর্বনিম্ন এত হতে পারে, 0.1। সো এটাকে বলা হয় ভি আউট লো, এই পরিমাণ সে সর্বনিম্ন নামতে পারে। ঠিক আছে, তাহলে আপনার একটু আগে যে নয়েজ মার্জিনের ফর্মুলাটা ছিল, নয়েজ মার্জিন হাই এনএমএইচ, সেটা বলেছিলাম ভিডিডি মাইনাস ভিআইএইচ, এটা বলেছিলাম। এই ফর্মুলাটা কিন্তু এরকম আর থাকবে না, এই ফর্মুলাটা হয়ে যাবে, এখানে আপনি আর ভিডিডি ব্যবহার করতে পারবেন না, বিকজ আপনি কিন্তু 1 তৈরি করতে পারছেন না। আপনি আসলে কত তৈরি করতে পারেন? আপনি পারেন হচ্ছে ভি আউট এইচ, যেটা হচ্ছে আপনার 0.9 এর মতন ছিল সেটা। সো আপনার রেঞ্জটা কিন্তু আর সে আগের মতন এরকম নাই যে এটা ধরেন 0.7 আর উপরে আপনি তৈরি করতে পারতেন 1 ভোল্ট, এটা কিন্তু আর এরকম নাই। আপনার মাঝখানে কিন্তু 0.3 পরিমাণ নয়েজ মার্জিন নাই, সেটা কিন্তু ইভেন্চুয়ালি ওই 0.9 পর্যন্ত যেহেতু আপনি তৈরি করতে পারেন, তার মানে এটা কিন্তু হবে হচ্ছে ওই 0.9 মাইনাস 0.7, অর্থাৎ 0.2, সেই পরিমাণ হবে আপনার হাই নয়েজ মার্জিন। মানে আপনার নয়েজ মার্জিনটা কিন্তু আসলে 0.2, তার মানে আপনি 0.2 পরিমাণ টলারেট করতে পারবেন প্লাস মাইনাস, অর্থাৎ 0.9 এর চাইতে আপনি 0.2 পরিমাণ কমলে 0.7 এ আসতে পারে। এর চাইতে বেশি কমায় ফেললে কিন্তু সে ফরবিডেন জোনে চলে যাবে, তখন আর আপনি 1 বা 0 টলারেট করতে ডিসাইড করতে পারবেন না। ঠিক একই কথা নয়েজ মার্জিন লো এর জন্য সত্য। সেখানেও আমরা বলেছিলাম যে আমাদের ভিআইএল মাইনাস ভিএসএস ছিল ফর্মুলা। তো এই ভিএসএস আপনি আর ব্যবহার করতে পারছেন না, কারণ আপনি 0-তে নামতে পারেন না, আপনি সর্বনিম্ন নামতে পারছেন ভিওএল এ। সো আপনার ফর্মুলাটা আসলে হবে ভিআইএল মাইনাস ভিওএল, এটা হবে আপনার নয়েজ মার্জিন লো এর ফর্মুলা। সো নয়েজ মার্জিন হাই এর ফর্মুলা আপনার দাঁড়াচ্ছে ভিওএইচ মাইনাস ভিআইএইচ, আর নয়েজ মার্জিন লো এর ফর্মুলাটা দাঁড়াচ্ছে ভিআইএল মাইনাস ভিওএল। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন নয়েজ মার্জিনের ব্যাপারটা, যে কি পরিমাণ নয়েজ আমি টলারেট করতে পারবো লো এবং হাই এর দিকে, ওটাই আমাদের নয়েজ মার্জিন বের করে দেয়। সো আপনার একটা ড্রাইভার থেকে যাকে সে ড্রাইভ করছে, এদের মাঝখানে কি পরিমাণ ড্রাইভার আর ড্রাইভ করা মানে হচ্ছে, ড্রাইভার আর ড্রাইভ করার মানে হলো, যে কোনো জায়গায় ড্রাইভার আর ড্রাইভ করার মানে হচ্ছে যে ধরেন আপনার একটা এরকম বাফার আর একটা বাফারকে ড্রাইভ করছে। সো প্রথমটা ড্রাইভ করছে, পরেরটা হচ্ছে ড্রিভেন, বা যে আর কি ফ্যান ইন হিসেবে ফ্যান আউট কে নিয়েছে। এর মাঝখানে যে নয়েজটা আসবে, এই নয়েজটা কি পরিমাণ সে টলারেট করতে পারবে, সেটা নির্ভর করছে আপনার এই নয়েজ মার্জিন হাই এবং নয়েজ মার্জিন লো এর এই ভ্যালুর উপরে। আপনার নয়েজের রেঞ্জটা যদি সেই রেঞ্জের মধ্যে থাকে, এই আপনার আসা ইনকামিং নয়েজটা যদি এনএমএইচ এবং এনএমএল এর রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে আপনার এই পরবর্তী ডিভাইসটা প্রপারলি অপারেট করতে পারবে। আনলেস আদারওয়াইজ কিন্তু আপনার ওখানে লিকেজ কারেন্ট ফ্লো করবে সিগনিফিকেন্টলি, এবং পাশাপাশি কিন্তু আপনার ডিভাইসটা প্রপারলি অপারেট করতে পারবে না, বিকজ আপনি আলটিমেটলি ওই রেঞ্জের মধ্যে নাই। আর যখন আপনি রেঞ্জের মধ্যে থাকবেন না, ধরেন আপনার এখান থেকে ইনপুটে ওই পরবর্তীটাতে আসা উচিত ছিল 0.9 ভোল্ট, আপনার ওখানে 0.5 ভোল্ট এসে বসে আছে নয়েজের কারণে, তাহলে কিন্তু ইভেন্চুয়ালি এই ডিভাইসের পিমস, সেকেন্ডটা পিমস এবং এনমস দুটো একসাথে সাইমালটেনিয়াসলি অন, সেখানে কিন্তু স্ট্যাটিক কারেন্ট ফ্লো করতে শুরু করবে। তো এই জন্য আমরা নয়েজ মার্জিনের রেঞ্জের মধ্যে আমাদের যাতে করে নয়েজটা থাকে, সেটা আমাদেরকে সেভাবে সার্কিট ডিজাইন করতে হবে। বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে এই ব্যাপারে, ভিটিসির ব্যাপারে? কোনো রেসপন্স নাই।
হলো না তো। মাথায়। আচ্ছা, তাহলে এখন স্যার স্লাইডটাতে যাই এবার, বলেন। স্যার আমরা যখন স্যার এই দাঁড়ান দাঁড়ান, আপনার কথা কেটে কেটে আসছে। মস গুলো আপনার কথাটা কেটে কেটে এসছে, আবার বলবেন কষ্ট করে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। সরি স্যার, স্যার একটু নেটওয়ার্ক ইস্যুতে ছিলাম। যাই হোক, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, বলেন বলেন। স্যার যখন স্যার আমাদের স্যার মস গুলো হইতেছে একটার পর একটা, মানে সিরিজে এইভাবে ক্যাসকেডিং অবস্থায় আছে অনেকগুলো একসাথে, তখন তো স্যার দেখা যায় যে একটা সার্টেন লেভেল পর তো স্যার এইরকম একটা সিচুয়েশন এরা হইতেই পারে যে ওই টাইমে মানে যে তার জন্য যতটুকু দরকার আর কি ভোল্টেজ, ওইটা পাচ্ছে না আর কি পরবর্তীতে ইনপুট। কিন্তু আপনার কিন্তু এই জন্যই আমরা কি করি দেখবেন, যে আমরা আহ কোনো লং ওয়্যার কখনো এভাবে রাখি না। আপনার নয়েজ সোর্স যেখানে থাকে অনেক বেশি, আমরা কিন্তু কখনোই কোনো এরকম লং ওয়্যার রেখে দেই না। আমাদের সবসময় এর মাঝখানে যখনই সুযোগ থাকে তখন কিন্তু আমরা রিপিটার ইনসার্ট করি। রিপিটার ইনসার্ট করা মানে হচ্ছে বাফার ইনসার্ট করা, ঠিক আছে? বাফারের কাজই হচ্ছে আপনার যদি কোনো কারণে নয়েজের সোর্সের কারণে বা ডিভাইসের অন্য কোনো ইস্যুর কারণে ভোল্টেজ লেভেল ড্রপ করতে শুরু করে, সেই বাফার কিন্তু ইভেনচুয়ালি ভোল্টেজ লেভেলটাকে আবার রিস্টোর করে দেয়। মানে আপনার এমন হবে না যে একটা ড্রাইভার থেকে ওই অন্যটা যাকে ড্রাইভ করছেন এর মাঝখানে মাল্টিপল নয়েজ সোর্সের কারণে, যদি আপনি যদি সার্কিটে রিয়েলাইজ করতে পারেন যে সেখানে আপনার মাল্টিপল নয়েজ সোর্সের কারণে এর মাঝখানে ইভেনচুয়ালি আপনার ভোল্টেজ লেভেলটা নেমে যাচ্ছে, বা যতটুকু হওয়ার কথা ছিল লো এর ক্ষেত্রে সেখান থেকে বেড়ে যাচ্ছে নয়েজের কারণে, আপনাকে অবশ্যই এই জোনটা সর্ট আউট করতে হবে। এবং এখানে আমাদের রাউটিংটা ওরকম ভাবেই করতে হবে যাতে করে এর মাঝখানে এই নয়েজ সোর্সের কোনো একটা থেকে অন্য নয়েজ সোর্সের মাঝামাঝিতে আমরা অবশ্যই কোনো প্রকার বাফার ইনসার্ট করতে পারি, মানে বা কোনো রিপিটার ইনসার্ট করতে পারি যেটা আমাদের ভোল্টেজ লেভেলটাকে রিস্টোর করে দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো না, এমন হবে না যে আমাদের এখানে সোর্স নয়েজ সোর্স রয়ে গেছে অনেক। আমরা কারণ নয়েজ কিন্তু অনেক কারণে আসতে পারে, একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের টেম্পারেচার। তো আমরা যদি দেখি যে ডিভাইসের কোন একটা পার্টিকুলার জোনের টেম্পারেচার, বিকজ ডিভাইসটাকে কিন্তু সার্কিট ডিজাইন করার পরে কিন্তু ওখানে টেম্পারেচারের প্রোফাইলিং করা হয়। টেম্পারেচার প্রোফাইলিং করে যদি আমরা দেখি যে কোন একটা পার্টিকুলার জোন অনেক রেড হয়ে আছে, তার মানে ওই জায়গাটা একটা হটস্পট তৈরি হচ্ছে। আমরা কিন্তু কোনো হটস্পট রেখে কন্টিনিউ করতে পারবো না, বিকজ ওই হটস্পটের ওই জোনটার মধ্যে কিন্তু ইভেনচুয়ালি আমাদের ওটা একটা নয়েজের সোর্স। সো আমরা কখনোই এরকম ধরনের হটস্পট বা এমন কোন ধরেন কোন একটা পার্টিকুলার জোনে ক্রসটকের ব্যাপার আছে। নয়েজের অনেক সোর্স থাকতে পারে, হটস্পট থাকতে পারে, ক্রসটক থাকতে পারে, ঠিক আছে? তো আমরা এরকম যদি কোনো পয়েন্ট পাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রসটক বেড়ে যাচ্ছে বা হটস্পট বেড়ে যাচ্ছে, আমাদেরকে কিন্তু রাউটিং চেঞ্জ করতে হবে। রাউটিং চেঞ্জ করা মানে হচ্ছে ওখান দিয়ে যে ওয়্যার গুলো গেছে সেগুলোকে আমার কোনোভাবে চেঞ্জ করে অন্য দিক দিয়ে নিতে হবে। আয়দার ডিটোর করতে হলে ডিটোর করতে হবে, অথবা যেই সার্কিট গুলোকে আমরা প্লেস করেছি তাদের প্লেসমেন্ট চেঞ্জ করতে হবে, যাতে করে ওইখান দিয়ে যে পরিমাণ ওয়্যার যাচ্ছে, ওয়্যারের যে ডেনসিটি আছে বা ওয়্যারের যে কনজেশন আছে সেটা যাতে করে কমাতে পারি বা চেঞ্জ করতে পারি, যাতে করে ওখানে আর আগের মতন ক্রসটক না থাকে, অথবা ওখানে আগের মতন হটস্পট না থাকে। ক্রসটক দূর করার আরো ওয়ে আছে। ক্রসটক দূর করার একটা ওয়ে হচ্ছে আপনার বিট স্ট্রিম গুলোকে কোডিং বা এনকোডিং করা। মানে আছে এনকোডিং করবেন আবার পরে গিয়ে ডিকোডিং করবেন, যাতে করে ক্রসটকের জন্য ধরেন 101 010 টাইপের কিছু ফরবিডেন বিট প্যাটার্ন আছে, যে এটার পরে ওটা হলে ম্যাক্সিমাম ক্রসটক হয়। এবং ম্যাক্সিমাম ক্রসটকের জন্য আপনার দেখা যায় যে একটা পার্টিকুলার ওয়্যারের ভোল্টেজ যা হওয়ার কথা ছিল অন্য ওয়্যারের জন্য সেখানে সুইং হতে থাকে ভোল্টেজে। তো এগুলো অ্যাভয়েড করার বিভিন্ন মেকানিজম আছে। আমরা কিন্তু কখনোই অ্যালাউ করবো না যে আমাদের ডিভাইসের মধ্যে এরকম কনজিকিউটিভ নয়েজ সোর্স থাকে। আমি আমি জানি না আমি আপনার কোশ্চেন ঠিক মতো অ্যাড্রেস করতে পারলাম কিনা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই এই এখন যে এটা দেখতে পাচ্ছেন এই ভিটিসিটাই মাত্র দেখে আসলাম। এই ভিটিসির জন্য আমরা অ্যানালাইসিসটা বললাম, এবং তার জন্য এই যে নয়েজ মার্জিন কিভাবে হয় এবং এই কথাগুলো যা বলেছি সেটা এই স্লাইডের মধ্যে আছে, পাবেন আপনারা রিডিং দিলে পড়বে, এখানে দেখতে পারবেন। এবং এই মাত্র যে ফর্মুলাটা লিখলাম দেখেন, ওটা এখানে আলটিমেটলি তারা লিখে দিয়েছে যে নয়েজ মার্জিন হাই আর নয়েজ মার্জিন লো এর ফর্মুলাটা কেমন হয়। জাস্ট আমার এখানে বলা আছে, আর আমরা তো আলোচনা করলামই। আচ্ছা, এই সবই করেছি। এই এই গ্রাফটাও আগের দিন বলেছি যে আমাদের মাঝখানে কারেন্ট কেন ফ্লো করছে, ওই সময় পিমস এনমস দুটাই অন। তারপর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন বাম দিকে ভিটিসি, এখানে ওরা ওই 5টা জোনকে আইডেন্টিফাই করেছে, যেটা একটু আগে একে দেখালাম। 5টা জোনের মধ্যে কোন জোনে কে অপারেট করছে এখানে তারা মেনশন করেছে, রিজিয়ন 1 2 3।
4 5 এখানে একটা সম্পূর্ণ ক্লিয়ারলি সেটা সামারি করা আছে যে কোন রিজিয়নে আমাদের এন মসটা কিভাবে অপারেট করছে, পি মসটা কিভাবে অপারেট করছে। আচ্ছা, তারপরে ধরেন ভিডিসি অফ এ NAND গেট, এটার ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে, এইখানে আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের যে রেগুলার ভিটিসি থাকবে, রেগুলার ভিটিসিটা আমরা আঁকি হচ্ছে বিটা এন আর বিটা পি সমান ধরে রেগুলার ভিটিসি আঁকি, এবং বলেছিলাম যে আমাদের যদি কোনো কারণে বিটা পিটা বিটা এন অপেক্ষা বড় হয়ে যায় আমাদের ভিটিসি শিফট করবে ডান দিকে, এবং যদি কোনো কারণে বিটা এনটা বিটা পি অপেক্ষা বড় হয়, মানে এন মসটা যদি ভালো হয় তাহলে শিফট করবে বায়ে, আর পি মস ভালো হলে শিফট করবে ডানে। ঠিক আছে, ওটাই এখানে দেখানো হয়েছে। এখানে বলা হচ্ছে যে এটা ধরেন এখানে মাঝখানে যেটা আছে সেটাকে বলা হচ্ছে একটা ইনভার্টারের ভিটিসি আমরা রেখেছি ফর এন এক্সাম্পল। এই ন্যান্ড গেটকে আমরা ইনভার্টারের মতন অপারেট করাতে চেষ্টা করব। আমরা মাঝখানেরটা হচ্ছে একটা ইনভার্টারের জন্য আঁকা হয়েছে, এই ন্যান্ড গেটকে আমরা একটা ইনভার্টারের মতন অপারেট করাতে চেষ্টা করব। সাইজিং দেওয়া হয়েছে যেগুলো, এগুলো আর বাই আর মেনটেন করে একেবারে এক্সাক্ট সাইজিং আর বাই আর মেনটেন করলে 2W করে সাইজ আসে। এখন বলা হচ্ছে যে এর মধ্যে যদি আমরা এই ন্যান্ড গেটকে একটা ইনভার্টার বানাতে চাই, ন্যান্ড গেটকে যদি আমরা ইনভার্টার বানাতে চাই, এই ন্যান্ড গেটটা আমি আপনাকে দিলাম, এটাকে যদি আপনি একটা ইনভার্টার বানাতে চান, আপনার ইনভার্টার বানানোর দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনি আইদার এর ইনপুট যে কোনো একটাতে একটা 1 দিয়ে রাখবেন, অন্যটাতে এ দিলে এ বার হবে, এটা হচ্ছে একটা ওয়ে। অথবা অন্য ওয়েটা হচ্ছে যে আমাদের এ আর বি উভয়কে যদি আমরা শর্ট করে দেই, এ আর বি শর্ট করে দিই, তাহলেও আমার আউটপুটটা এ হলে আউটপুটটা কিন্তু এ বার হবে। এই দুটো জিনিস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? দুটো ওয়েতে ইনভার্টার বানানো যায় তাকে? না স্যার। আচ্ছা, এখন যদি আমরা এই সেকেন্ড কেসটাকে আগে দেখি, যখন আমরা ইনপুট দুটাকে একসাথে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, ইনপুট দুটাকে একসাথে লাগানো মানে হচ্ছে ইনপুট দুটো একসাথে 0 হবে, একসাথে 1 হবে। এখন যদি ইনপুট দুইটা একসাথে 0 আর একসাথে 1 হয়, তাহলে আপনারা দেখেন আমাদের এই সার্কিট যেটা আছে, যেটা ট্রানজিস্টর লেভেলের সার্কিট আছে, এইখানে আলটিমেটলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আর আর থাকে নাকি চেঞ্জ হয়? দেখেন ইনপুট দুইটা একসাথে অন এবং একসাথে অফ হবে, কারণ দুটো তো শর্ট করা। তার মানে দুইটা এনমস, টু আর আসার কথা না? দেখেন একটু ব্যাপার আছে, কিন্তু দুইটা এনমস কিন্তু একসাথে অন হবে, তাই তো হওয়ার কথা। দুইটা এনমস একসাথে অন হলে কত হয় রেজিস্ট্যান্স? আমি ধরেন এখন গ্রিন দিয়ে লিখবো। দুইটা একসাথে যদি অন হয় তাহলে আগে তো আর আর ছিল, এখন দুটো একসাথে অন হলে নিচে কি কত হবে বলেন তো, নিচে এনমস এর জন্য? R/2 প্লাস R/2 এক্স্যাক্টলি, যোগ করে কত হয়? আরই থাকবে, 8 থাকবে। রাইট। উপরে কত হয় বলেন তো? স্যার R/, উপরে কিন্তু দুটো একসাথে অন, তার মানে এটাও অন, এটাও কিন্তু অন। R/4 স্যার। প্রথমে বাম দিকেরটা অন হলে সেখানে কত আসবে? R/4 সেখানে শুধু অপশন কত আর না? আসবে। আচ্ছা, বাম দিকেরটা অন হলে তার একার জন্য আর না, বিকজ 2W তো একটা পিমস জি এর স্যার। নিজের রেজিস্ট্যান্স কিন্তু টুয়াইস আর, দ্বিগুণ করেছেন উইথ, তার মানে সেটা হচ্ছে শুধু আর। তার মানে এই বাম দিকে পিমসটা আর, আবার ডান দিকে R/2 পিমস, আসবে। এক্স্যাক্টলি ডান দিকেরটাও কিন্তু আর। দুইটা আর কিসে আছে? প্যারালালি আছে। সো দুইটা আর যখন প্যারালালি থাকবে আপনার আসবে কিন্তু R/2, তাই তো? এখন আমাকে বলেন তো, আগের চাইতে এখন পিমস এর রেজিস্ট্যান্স কি কমিয়েছেন না? জি স্যার। তার মানে এটা কিন্তু গুড পিমস। আপনার রেজিস্ট্যান্স কমানো মানে কি বেশি কারেন্ট সাপ্লাই দিচ্ছে, আপনি কি এখন গুড পিমস পাচ্ছেন? গুড পিমস, বিকজ আপনার রেজিস্ট্যান্স পিমস এ কমেছে, এনমস এ একই আছে, পিমস এ কিন্তু কমেছে। রেজিস্ট্যান্স কমা মানে কি? গুড পিমস, বিকজ রেজিস্ট্যান্স কমা মানে বেশি কারেন্ট সাপ্লাই দিবে, ভালো পিমস। সো গুড পিমস হচ্ছে, তার মানে আমরা কি বলেছিলাম, গুড পিমস মানে আপনার বিটা পির ভ্যালু কিন্তু বেশি। আপনার যদি বিটা পি বের করেন দেখবেন বিটা পি, কারণ বিটার ফর্মুলা কি? বিটার ফর্মুলা হচ্ছে মিউ সি অক্স ডাব্লিউ বাই এল, আর কমা মানে কিন্তু ডাব্লিউ বাড়া, তার মানে আপনার উপরে এই এই এখনকার কেসে কিন্তু আপনার বিটা পিটা বেশি, গুড পিমস। সো আপনার কি হবে, গ্রাফটা ডান দিকে সরে যাওয়ার কথা। এই কারণে দেখেন ডান দিকেরটাকে তারা বলছে বোথ ইনপুট টাইড, দুইটা যদি একসাথে টাইট করে আপনার ইনভার্টার বানান তাহলে গ্রাফটা ডান দিকে সরে যাচ্ছে। বুঝতে পারলেন? এখন
অন্যটা চিন্তা করব, একেবারে বাম দিকে সবার উপরে এঁকেছিলাম, বলেছিলাম ইনভার্টার বানানো যায় কিভাবে, একটাতে 1 দিয়ে অন্যটাতে সিগন্যাল দেওয়া যায়। তো তারা সেটা বলছে যে আমরা ইনপুট এ তে 1 দিয়ে রেখেছি, এতে 1। স্যার একটা স্যার প্রশ্ন কোশ্চেন আছে? ছিল। বলেন বলেন। জি স্যার। স্যার এনমোস এর মানে সাইজিং এর ক্ষেত্রে স্যার এনমোস এর তুলনায় হইতেছে পিমোস এর হইতেছে রেজিস্ট্যান্স তার অর্ধেক হইতে হয় আর কি, মানে ওর্স কেস আহ সিনারিওতে। না না না, আপনার রেজিস্ট্যান্স দুদিকে সমান হতে হবে, এটা মনে রাখবেন, রেজিস্ট্যান্স সমান হতে হবে। এখন পিমোস এর ডিফল্ট রেজিস্ট্যান্স 1x এর জন্য অলরেডি বেশি। আপনার একটা 1x এনমোস এর রেজিস্ট্যান্স হচ্ছে আর, আপনার একটা 1x পিমোস এর রেজিস্ট্যান্স হচ্ছে টুয়াইস আর। আপনার একটা 1x এনমোস এর রেজিস্ট্যান্স হচ্ছে আর, আপনার একটা 1x পিমোস এর রেজিস্ট্যান্স কিন্তু টুয়াইস আর। ঠিক আছে, তার মানে পিমোস এর রেজিস্ট্যান্স বেশি। তো এই কারণে পিমোস কে আমাদের বাই ডিফল্ট সাইজ করতে হয় টুয়াইস এক্স হিসাবে, যাতে করে রেজিস্ট্যান্সটা সমান হয়। আমাদের উদ্দেশ্য এন আর পি এর রেজিস্ট্যান্স সমান করা, আর এবং আর করা। বুঝতে পারলেন? আছেন? স্যার জি স্যার আছে স্যার, সামনে থেকে আগান স্যার, আমি এটা একটু মানে কনফিউশন আচ্ছা একটু নিজে আচ্ছা, দেখি আবার। ঠিক আছে। এখন তাহলে দেখেন, এখন আমরা বলছিলাম যখন আমাদের এটাকে 1 এ সেট করা, তার মানে এ হচ্ছে আমাদের 1 এ সেট করা রাখা, আর উপরেও এর করেসপন্ডিং যেটা আছে সেখানে 1 দিয়ে রেখেছেন। তার মানে কি আপনার এটা কিন্তু এখন অফ। দাঁড়ান একটু ক্লিন করে আঁকি। এখন আমরা এতে 1 দিয়ে রেখে দেখবো ইনভার্টারের চেহারা কেমন হয়। এতে 1 দিয়ে রেখেছেন, তার মানে আমরা এখানে 1 দিয়ে রেখেছি, আর এ এর করেসপন্ডিং এখানে 1 দিয়ে রাখা। তো এ এখানে 1 দিয়ে রাখা মানে এই পিমসটা অফ। আর বি তে আপনি অপারেট করছেন, আর এতে 1 দিয়ে রাখা মানে হচ্ছে আপনার এই এটা কিন্তু অলরেডি অন হয়ে আছে। আপনার শুধু বিটাকে আপনি এখন অপারেট করছেন। ঠিক আছে, আচ্ছা, বি কে যখন শুধু অপারেট করছেন, তখন এই বি এর কারণে ইভেনচুয়ালি, দাঁড়ান আর একটু ভালো করে আঁকলে, আমরা এখন এতে দিয়ে রাখলাম ধরেন 1। ঠিক আছে, এ কে 1 দিয়ে আমরা বি কে সুইচ করব। তো এ কে 1 দিয়ে মানে হচ্ছে, সরি, এখানে হবে 1 আর এখানে আসছে 1। এই 1 এর কারণে এটা অন হয়ে আছে অলওয়েজ, এটা অলওয়েজ 1 হয়ে আছে। আর এর 1 এর কারণে আমাদের এই এটা সবসময় অফ হয়ে আছে। আচ্ছা, এখন আপনারা বি কে সুইচ করছেন, মানে বি কে আমরা সুইচ করছি, উপরেও এখানে বি কে সুইচ করছি, মানে বি কে চেঞ্জ করছি। এখন আমাদের রেশিও কত? 2W 2W, বিকজ এ তো অলওয়েজ হাই। সো এখন আপনার রেশিও কিন্তু টুয়াইস ডাব্লিউ সুইচিং এর ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের উপরে টুয়াইস আর ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স উপরে আর ই রয়ে গেছে, নিচে কিন্তু এটা ইভেনচুয়ালি অপারেট করছে আমাদের শুধু রেগুলার যে আর ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স অলমোস্ট ইকুয়াল বলা যাবে না, বাট অলমোস্ট আর বাই 2 হিসেবে অপারেট করছে। অর্থাৎ আপনার যে এনমসটা আছে, এনমসে কিন্তু এখন রেজিস্ট্যান্স আর এর চাইতে কম্পারেটিভলি কম, রিলেটিভলি কম। যেহেতু কম, আমরা বলছি এটা গুড এনমস। তার মানে আপনার শিফট করবে গ্রাফটা বাম দিকে, অর্থাৎ এই ইনভার্টারের রেগুলার গ্রাফ থেকে শিফট করে আসবে বাম দিকে। এই জন্য বাম দিকেরটাকে বলা হয়েছে অনলি 1 ইনপুট হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভ। অন্যটাকে আপনি অলওয়েজ হাই দিয়ে রেখেছেন, অন্যটা অলওয়েজ হাই হয়ে আছে। বুঝতে স্যার পারলেন? জি বলেন। স্যার এখানে এনমস এর ক্ষেত্রে স্যার এরও তো R/2 আসার কথা না? হ্যাঁ, কিন্তু আমাদের এই এখনকার এটা কিন্তু হচ্ছে রিলেটিভলি, বিকজ আমাদের এটা অলওয়েজ হাই হয়ে আছে, এটা অলওয়েজ আপনার এখানে হাই হয়ে আছে। জি স্যার, ওই জন্য তো স্যার এর পি মসটা অফ, কিন্তু এর এন মসটা তো অন আছে, তাহলে এখানে নিচের ক্ষেত্রে হচ্ছে R/2 প্লাস R/2 আসার কথা না? আচ্ছা, এটা আপনাকে বোঝাতে হলে দাঁড়ান আমি আপনাকে অন্যভাবে বলি। দেখেন, এ তো সবসময় হাই হয়ে আছে, রাইট? জি স্যার। আমাদেরকে এই গ্রাফটা শিফট করবে ডান দিকে বা বাম দিকে নির্ভর করবে হচ্ছে আমাদের পিমস বেটার নাকি এনমস বেটার। ঠিক আছে, আচ্ছা, আমি যারা আপনাকে ডিটেইলি দেখাই। আমাদের এ তো অলওয়েজ হাই, রাইট? এ তো অন হয়ে আছে, তার মানে এই এ আর বি এর মাঝখানে একটা ক্যাপ আছে না, জি স্যার। C1 ক্যাপ আছে। ঠিক আছে, এ কিন্তু অলওয়েজ হাই, মানে এটা সবসময় অফ। এখন আপনার সিনারিও কি? আপনার সিনারিও হচ্ছে
বি হতে পারে আইদার 0, বি হতে পারে আইদার 1, রাইট? আচ্ছা, জি বি স্যার। যখন 0 তখন আপনি আর পথ ব্যবহার করে কাকে কাকে চার্জ করছেন? আপনাকে কিন্তু চার্জ করতে হচ্ছে সিএল কে এবং সি1 কে, রাইট? জি স্যার, দুইটা ক্যাপাসিটেন্স। আপনাকে কিন্তু দুটাকেই ইভেন্চুয়ালি সবসময় হচ্ছে চার্জ করতে হবে, সিএল এবং সি1 উভয়কে কিন্তু আপনার চার্জ করতে হবে। শুধু কিন্তু সিএল কে না, আপনাকে সি1 কেও কিন্তু আপনার চার্জ করতে হবে। যখন আপনি ডিসচার্জ করবেন আপনার এই পথটা কিন্তু সবসময় অন। আপনারা শুধুমাত্র অন করছেন হচ্ছে এই বি পথকে, বা এটা যদি আপনি আরেকটু ভালো বুঝতে চান তাহলে সিগন্যালটা এভাবে নেন। আরেকটু ভালো বুঝতে চাইলে সিগন্যালটাকে এভাবে নেন। আপনারা ধরেন সুইচ করছেন, এ কে সুইচ করছেন, বি কে ধরেন 1 দিয়ে রেখেছেন, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। স্যার ধরেন বি বিটা কে 0 1, হলে কি, বিটা 0 হলে ডিসচার্জ, সিএল ডিসচার্জের পাথ পায় না, এই জন্য আমরা জাস্ট আর টু কাউন্ট করতেছি? না না না, ব্যাপারটা আসলে ঠিক তা না, ব্যাপারটা ঠিক তা না। এটা আসলে নির্ভর করছে যে কোন রিজিয়নে কি অপারেট করছে, মানে স্যাচুরেশন আর লিনিয়ার দিয়ে কারেন্ট দিয়ে দেখানো। কিন্তু যখন আমরা ধরেন ডিটেইলে দেখি তখন হচ্ছে কারেন্ট দিয়ে দেখাতে পারে, কিন্তু যখন আমরা ডিটেইলে দেখি না তখন আমরা হচ্ছে ওয়ার্কিং রুল বা সামারিটা নিয়ে কাজ করি। তো সামারিটা আনার জন্য আমি আপনাকে এখন দেখাই। আপনারা বি তে 1 দেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আপনি যদি বি তে 1 দিয়ে রাখেন তাহলে দেখেন বি1 মানে হচ্ছে এটা 1, আর বি1 মানে হচ্ছে এটা 1 পে এটা অফ হয়ে আছে। আপনি ধরেন শুধু এ কে সুইচ করছেন, ঠিক আছে? শুধু এ কে সুইচ করছেন, আমাদের উদ্দেশ্য যে কোনো একটাকে সুইচ করা। তাহলে ধরেন আমি যেটা কাছে আছে সেটাকে সুইচ করছি। এখন দেখেন এখন কি হচ্ছে, আমাদের বি তো সবসময় অন হয়ে আছে, বি তো অলওয়েজ 1। তাহলে বি এর এই করেসপন্ডিং যে ক্যাপটা আছে, এই ক্যাপটা কিন্তু সবসময় অনের কারণে কিন্তু গ্রাউন্ড হয়ে আছে। তার মানে আমাদের এই বি এর ক্যাপটা কিন্তু সবসময় ডিসচার্জ হয়ে থাকছে। বি এর ক্যাপ যেহেতু সবসময় ডিসচার্জ থাকে, আমরা কিন্তু এ আর বি এর মাঝখানে যে ইন্টারনাল পয়েন্টটা আছে এটাকে কিন্তু একটা ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে ধরতে পারি। এটাকে আমরা একটা ভার্চুয়াল গ্রাউন্ড বলতে পারি, ভার্চুয়াল গ্রাউন্ড। আবারও দেখেন, বি যেহেতু অলওয়েজ 1 হয়ে আছে, আমরা কিন্তু বি আর এ এর এই মাঝখানের পয়েন্ট, বিকজ বি অলওয়েজ অন থাকা মানে কি এই পয়েন্টটা সবসময় গ্রাউন্ড পাচ্ছে, এই পয়েন্টকে কিন্তু আমরা একটা ভার্চুয়াল গ্রাউন্ড বলতে পারি। যেহেতু এই পয়েন্ট একটা ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে এবং বি এর অপর প্রান্তের এটা সবসময় অফ থাকে। এখন যদি আপনারা সাইজিংটা দেখেন তাহলে দেখেন আমরা যখন চার্জ করি তখন এখানে টয়েস ডাব্লিউ পথে চার্জ করি, আর যখন ডিসচার্জ করি তখন কিন্তু একটা এনমস 2W পথে এই পর্যন্ত ডিসচার্জ করে, বিকজ এই পয়েন্ট অলরেডি ডিসচার্জ হয়ে আছে গ্রাউন্ডে, ভার্চুয়াল গ্রাউন্ড। তার মানে আমাদের উপরে রেজিস্ট্যান্স আরই আছে, নিচে কিন্তু আর নাই, সে কিন্তু জাস্ট 2W দিয়ে ডিসচার্জ করে এই ভার্চুয়াল গ্রাউন্ড পর্যন্ত আনলেই তার জন্য এনাফ। বুঝতে পারছেন? জিনিসটা এক্স্যাক্টলি এরকম না, এটা হচ্ছে অলমোস্ট, বিকজ এক্স্যাক্টলি দেখাতে হলে আমাকে আপনাকে কারেন্ট এক্সপ্রেশন দিয়ে দেখাতে হবে। আর কারেন্ট এক্সপ্রেশন দিয়ে দেখলে আপনারা দেখবেন যে আমাদের এই কেসে যখন একটাকে অলরেডি আপনি টাই করে রেখেছেন 1 এর সাথে, তখন আপনার ইভেন্চুয়ালি সেখানে কারেন্টের ফ্লোটা হচ্ছে বেড়ে যায়, কারেন্টের ফ্লোটা আপনার ওখানে বেড়ে যায়। মানে আমাদের কারেন্টের ফ্লোটা নির্ভর করছে স্যাচুরেশনে আছেন নাকি লিনিয়ারে আছেন, তখন ওখানে স্যাচুরেশনে চলে যায় বলে কারেন্টের ফ্লোটা বেড়ে যায়। তো আমরা কারেন্ট এক্সপ্রেশন দিয়ে দেখাচ্ছি না বলে আমরা এরকম ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট দিয়ে বলি যে আমাদের যদি কোনো একটা পয়েন্ট অলরেডি অলওয়েজ গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, সেখানে একটা ভার্চুয়াল গ্রাউন্ড ক্রিয়েট করার কারণে অন্য পয়েন্টটা থেকে যখন ডিসচার্জ করব তখন ওই ভার্চুয়াল গ্রাউন্ড পর্যন্ত ডিসচার্জ করতে পারলে আমাদের জন্য এনাফ। সেই ইয়ের উপর নির্ভর করে আপনারা এখানে R/2 পান। এই কথাটা কি বুঝতে পারলেন? জি স্যার। ঠিক একই কাজ আমরা এর পরের গ্রাফেও করব, ঠিক একই কাজ আমরা আপনার এই পরের গ্রাফেও করব। দেখেন ঠিক একই কাজ আমরা পরেরটাতেও করব। আমরা যে একটা নর নিয়ে কাজ করি, ধরেন নর নিয়ে কাজ করছি এবং আমরা এই মাত্র যেটা বললাম সেটাই এখন করব, সেটাই আগে করব, যে আমরা একটাকে হচ্ছে টাই করে রাখবো 0-র সাথে আর অন্যটাকে আমরা সুইং করব। ধরেন বললাম অন্যটাকে আমরা সুইং করব, বি কে সুইং করব, এ কে টাই করে রাখবো 0-র সাথে। ধরেন এখানে যদি আমি এ কে 0-র সাথে টাই করে রাখি তাহলে এ হচ্ছে এখানে 0 হয়ে আছে, এ এখানে 0 মানে এখানেও 0, অর্থাৎ এটা সবসময় অফ, এটা সবসময় অন। যেহেতু এ অলওয়েজ অন হয়ে আছে, আমরা বলছি যে ভিডিডি এই পয়েন্টে চলে আসবে, বিকজ এটা সবসময় অন হয়ে আছে, এটা সবসময় অন। এইটাকে আমরা বলছি একটা ভার্চুয়াল ভিডিডি। এই অ্যানালাইসিসটা আমি আবারও বলছি কারেন্ট দিয়ে দেখাতে পারলে ভালো হতো। আজকে সময় অ্যালাউ করছে না বলে আজকে কারেন্ট দিয়ে দেখালাম না, বাট আমি আপনাকে পরে কোনোদিন সময় থাকলে এটা কারেন্ট দিয়ে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভার্চুয়াল এই কাজটা কনসেপ্টটা আসছে। এই ভিডিডিটা ভার্চুয়াল ভিডিডি হিসেবে কাজ করছে এই পয়েন্টে।
এখন যদি আপনারা কম্পেয়ার করেন বি যদি আমরা সুইচ করি তাহলে দেখেন নিচের জন্য সে ডাব্লিউ পাচ্ছে, তার মানে রেজিস্ট্যান্স আর আর ই আছে। উপরে কিন্তু বি সুইচ করার কারণে আপনি এই 4W পাচ্ছেন, বিকজ এইখানে ভিডিডি চলে এসেছে। তার মানে এটার জন্য রেজিস্ট্যান্স ছিল টোয়াইস আর, তাকে আমাদের ডিভাইড করতে হবে 4 দিয়ে, অর্থাৎ এটা হবে R/2। মানে দেখেন নিচে আর আরই আছে, উপরে কিন্তু R/2 হয়ে গেল। মানে আপনার পিমস এর রেজিস্ট্যান্সটা কমে গেছে, ভালো হয়েছে। কার জন্য? যখন একটাকে আপনি কনস্ট্যান্ট রেখে অন্যটাকে আপনি সুইং করছেন। তাই এখানে বলেছে যে ইনভার্টার থেকে ডান দিকে গেছে এই গ্রাফটা যখন একটাকে আপনি সুইং করেছেন, তখন গুড পিমস। আচ্ছা, কিন্তু যখন অন্য কেসটা বলবো, তার মানে যখন এ আর বি উভয়কে আপনি একত্রে টাই করে সুইং করছেন, মানে একসাথে দুটাকে সুইং করবেন, তখন এ আর বি এর কেসটা কি হবে? তখন একই সাথে এ আর বি 0 হবে, একই সাথে এ আর বি 1 হবে। তো একই সাথে সাথে যখন এ আর বি 0 হবে, তখন এই দুটো একসাথে অন হবে। এই দুটো যখন একসাথে অন হবে, তখন আপনার উপরে রেজিস্ট্যান্স কত হবে? উপরে হবে টোয়াইস R/4 আর টোয়াইস R/4, দ্যাট মিনস শুধু আর। কিন্তু যখন নিচের দুইটা একসাথে অন হবে, এটা ছিল শুধু আর, ওটা ছিল শুধু আর, আর 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 আছে প্যারালালি, দ্যাট মিনস আপনার এনমস এর রেজিস্ট্যান্স হয়ে যাবে R/2। তার মানে আপনার উপরে পিমস ঠিকই আছে, বাট এনমসটা কিন্তু রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, মানে সেটা গুড এনমস হচ্ছে। গুড এনমস মানে গ্রাফটা কোন দিকে যাবে? বায়ে। এই কারণে আমরা বলছি বোথ ইনপুট সাইড, গ্রাফটা আপনার বায়ে শিফট করে এসছে। আর মাঝখানেটা আপনার আইডিয়াল ইনভার্টারের জন্য ধরা হচ্ছে তার পজিশন। বুঝতে পারছেন? আবারও বলছি, সিঙ্গেল ইনপুট যেটা ছিল সেটার জন্য এটা হচ্ছে এই ভার্চুয়াল গ্রাউন্ড বা ভার্চুয়াল ভিডিডি কনসেপ্টটা হচ্ছে একটা রাফ এস্টিমেশন। এটার বেটার কনসেপশন আপনারা পাবেন যদি আমরা এখানে কারেন্টের এক্সপ্রেশনটা আনতাম, তাহলে আপনারা বেটার কনসেপশনটা পেতেন। ঠিক আছে, বাট আমরা এখন সময়ের জন্য বলে যাচ্ছি যে ভার্চুয়াল গ্রাউন্ড বা ভার্চুয়াল ভিডিডি দিয়ে আমরা অ্যানালাইসিসটা করলাম, কিন্তু কারেন্ট দিয়ে করতে পারলে বেটার হতো। পরে সময় থাকলে আমি আপনাকে এক ফাঁকে দেখাবো। সবাই বুঝতে পারছেন এটা এ পর্যন্ত? স্যার এটা ভার্চুয়ালি বলা হয়, বাট কিছু পরিমাণে লস তো থাকেই। হ্যাঁ, এই জন্য তো এক্স্যাক্টলি এরকম আপনারা যেরকম শিফট করছে ওরকম হবে না, কিন্তু সে একটু হলেও শিফট করবে ইনভার্টারের বর্তমান পজিশনের উপর নির্ভর করে। বিকজ আমাদের যখন এই কেসগুলো হয়, তখন ওখানে আপনাদের স্যাচুরেশনে চলে যায়। তো যখন স্যাচুরেশনে চলে যায়, তখন ইভেনচুয়ালি আমাদের চ্যানেলের লেন্থটা ছোট হয়ে আসে। মানে আমরা যেই W/L কনসেপ্টের উপর নির্ভর করে কাজ করছি, সেটা আসলে তখন W/L কনসেপ্ট থাকে না, তখন সেটা এই এলটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। যখন এলটা চেঞ্জ হয়ে ছোট হয়, তখন ইভেন্চুয়ালি কারেন্টটা বেড়ে যায়। মানে আমাদের কারেন্টটা বেড়ে যাওয়ার উপর নির্ভর করে আমরা বলছি যে ওই রেজিস্ট্যান্সটা আসলে আর আর থাকে না, আর থেকে চেঞ্জ হয়ে একটু কমে আসে। মানে আপনারা তো 4W আর 4W একটা অলওয়েজ অন হয়ে আছে, অন্যটাকে সুইং করার কারণে আপনারা শুধু আর পাওয়ার কথা ছিল, কিন্তু এটা আসলে আর না হয়ে আর থেকে একটু কমে, হালকা একটু কমে। এবং হালকা কমা মানে হচ্ছে গুড পিমস হয় বলে এই গ্রাফটা ডান দিকে সরে যায়। কি পরিমাণ সরে যাবে সেটা নির্ভর করবে তার সাইজের উপরে, বাট একটু হলেও সরবে। এই জন্য আমরা কনসেপ্টটা বোঝানোর সময় এটাকে বলি ভার্চুয়াল গ্রাউন্ড। বিকজ এটাও সত্য, বিকজ আপনার তো ওই পয়েন্টটা ইভেন্চুয়ালি ভিডিডি হয়েই আছে। আপনারা যদি এরকম একটা ডিভাইস রেখে দেন এবং এই ডিভাইস যদি আমি অনেকক্ষণ সময় ধরে বিতে 1 দিয়ে এতে যদি 0 দিয়ে রাখি, অনেকক্ষণ সময় যদি আপনি এটা করে রাখেন, তাহলে কিন্তু এই পয়েন্টটা ইভেন্চুয়ালি কত ভোল্ট পাবে? এই পয়েন্টের ভোল্টেজ 1 ভোল্ট হয়ে যাবে না? আপনি যদি বিতে 1 দিয়ে রাখেন আর এতে 0 দিয়ে রাখেন, আপনি জি এই স্যার। পয়েন্টটা, তার মানে তো সেটা আলটিমেটলি ভিডিডি। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে আপনি যদি বি কে 0 দিয়ে দেন যে কোনো সময়, তখন এই পয়েন্টটা আর ভিডিডি থাকবে না, তখন কিন্তু এই পয়েন্টটা চেঞ্জ হতে শুরু করবে। কিন্তু কিছু সময়ের জন্য সে ওই পয়েন্টটা 1 ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল 1। বুঝতে পারলেন? এই কারণে কিন্তু এক্স্যাক্টলি বলিনি, বলেছি ভার্চুয়াল 1, কারণ সে কিছু সময়ের জন্য 1 থাকবে এই জন্য। ঠিক আছে, পরে একদিন সময় থাকলে আমি আপনাকে কারেন্ট দিয়ে দেখাবো, যেটা কারেন্ট দিয়ে আসলে ওইটা এক্সাক্ট অ্যানালাইসিস, বাট ওটা দেখাতে গেলে এই একটা ভিটিসির এই পয়েন্টটা দেখাতে আমাদের একটা ক্লাস যাবে। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, সিকুয়েশন লজিক আপনারা অলরেডি কনসেপ্ট হিসেবে জানেন যে আমরা ফ্লিপ ফ্লপ আর রেজিস্টারের মধ্যে ডিফারেন্সটা কিভাবে বলি। সরি, ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে ডিফারেন্স কি বলি? আমরা বলি আমাদের ক্লকের মধ্যে, এটা এখন না দেখলেও চলতো কারণ সামনে ইনফ্যাক্ট পড়বোই। জাস্ট এক লাইনে বলি, আমাদের ক্লক যেটা থাকে, এই ক্লকের মধ্যে বা যে কোনো একটা সিগন্যালের মধ্যে
আমাদের এই পোর্শন গুলো যেটা হচ্ছে স্টেবল পোর্শন, এগুলোকে বলা হয় হচ্ছে লেভেল। আর যে চেঞ্জের পয়েন্ট গুলো আসে এগুলোকে আমরা বলি হচ্ছে এজ, অর্থাৎ এটাকে বলছি পজিটিভ এজ, ওটাকে বলছি নেগেটিভ এজ। তাহলে লেভেল বরাবর যে সকল সিকোয়েন্সিয়াল সার্কিট অপারেট করে সেগুলোকে আমরা বলি ল্যাচ। মানে ওই লেভেলের যে কোনো সময়ে সে সিগন্যালকে, আমাদের সিগন্যাল ফার্স্টে একটা ল্যাচ হোক বা রেজিস্টার হোক তার ভেতরে ঢোকে এবং বের হয়। সো ল্যাচিং এর কনসেপ্ট হচ্ছে সে যদি জাস্ট ঢুকাবে এবং বের করে দিবে, এটাকে আমরা ল্যাচ বলছি। রেজিস্টারের কনসেপ্ট হচ্ছে স্যাম্পল করে এবং তারপর ল্যাচ করে। রেজিস্টারের কনসেপ্ট হচ্ছে ফার্স্টে স্যাম্পল করবে এবং তারপরে ল্যাচ করবে। সো এই কারণে রেজিস্টার কাজ করে হচ্ছে দুইটা লেভেলেই। পার্থক্য কি? ল্যাচ কাজ করে আপনার শুধুমাত্র যে কোনো একটা লেভেলে, আর আপনার রেজিস্টার বা ফ্লিপ ফ্লপ কাজ করে দুইটা লেভেলেই। এই কারণে আমরা মাঝখানের এজের জন্য তাকে বলি সে আইদার পজিটিভ এজ অথবা নেগেটিভ এজ। মানে সামারিতে আমরা বলি যে রেজিস্টার কাজ করে হচ্ছে আইদার পজিটিভ এজে অথবা নেগেটিভ এজে। বাট আপনি যদি রেজিস্টারের ভেতরে সার্কিটের দিকে তাকান, আপনি দেখবেন রেজিস্টার আসলে দুইটা লেভেলেই কাজ করে। রেজিস্টার যেটা পজিটিভ এজে কাজ করে সেটা জিরোর সময় জিরো লেভেলে হচ্ছে স্যাম্পল করে, আর ওয়ানের সময় সে হচ্ছে ল্যাচিং এর কাজটা করে। যেই রেজিস্টারটা নেগেটিভ ফ্লিপ ফ্লপের মতন কাজ করছে, মানে নেগেটিভ এজে কাজ করে, সেটা লজিক হাই এর সময় স্যাম্পল করে এবং লজিক জিরোর সময় ল্যাচ করে। এই কনসেপ্টটা আমরা পরে দেখব, বাট এখনকার জন্য আপনারা শুধু এটুকু মনে রাখবেন, বা আপনারা অলরেডি জানেন যে আমরা ল্যাচিং এর কাজটা হচ্ছে লেভেলের সাথে সম্পৃক্ত, আর রেজিস্টার বা ফ্লিপ ফ্লপের কাজটা হচ্ছে এজের সাথে সম্পৃক্ত। সো ল্যাচ কাজ করছে আইদার জিরো অথবা লজিক জিরো বা লজিক হাইয়ে, আর রেজিস্টারটা কাজ করছে হচ্ছে লজিক জিরো থেকে যখন লজিক হাইয়ে যায়, যে এজ দিয়ে যায় পজিটিভ এজ তখন, অথবা যখন ওয়ান থেকে জিরোতে নামে নেগেটিভ এজ দিয়ে তখন, ওই সময় রেজিস্টার কাজ করে। আর আরো ডিটেইলে দেখলে আপনারা দেখবেন যে রেজিস্টার আসলে এজে কাজ করে এই কারণে, কারণ সে হচ্ছে দুইটা লেভেলকেই কনসিডার করে, এই জন্য আমরা এজের ক্ষেত্রে তাকে বলি। বাট এটা আমরা সামনে দেখবো। আচ্ছা, ওগুলাই এখানে দেওয়া হয়েছে। তার জন্য সেটআপ টাইম আর হোল্ড টাইম আর ক্লক টু কিউ ডেফিনেশন আছে, এটা আমরা ওই এটা পড়ার সময় পাবো, সামনে পাবো। আচ্ছা, এখন আমাদের কিছু চেক করতে হবে, সার্কিট ফ্যামিলিজ দেখতে হবে। মানে হচ্ছে আমরা কিছু সার্কিটের রিপ্রেজেন্টেশন আছে যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স কমানো, আমাদের গেট ক্যাপাসিটেন্স কমানো। কারণ আমাদের কনসার্নের মধ্যে একটা কনসার্ন হচ্ছে যে আমরা যখনই একটা নতুন নতুন এই গেট নিয়ে আসব, তখন এই গেটের মধ্যে কনসিডারেশন গুলো হচ্ছে এই গেটের একটা ইনপুট ক্যাপাসিটেন্স থাকে, কনসিডারেশন হচ্ছে গেটের আউটপুট ক্যাপাসিটেন্স থাকবে, তার একটা আউটপুট রেজিস্ট্যান্স থাকবে, আর এই গেটের ভিতরে ইন্টারনাল ডিলে থাকবে টাউ। এই চারটা জিনিস আমাদের কনসিডারেশন, বিকজ এই চারটা জিনিসই আমাদের ডিলেতে এফেক্ট করে। একটা গেটের ডিলেতে এই চারটা জিনিসই এফেক্ট করে, তার ইনপুট ক্যাপাসিটেন্স, তার আউটপুট ক্যাপাসিটেন্স, তার আউটপুট রেজিস্ট্যান্স এবং তার ইন্টারনাল যে গেট ডিলে সেটা। এখন আমরা ফর দ্য টাইম বিং কনসিডার করতে পারি যে ইন্টারনাল ডিলেটা খুবই নেগলিজেবল এবং সি আউটও কম্পারেটিভলি নেগলিজেবল কারো রেসপেক্টে, সি ইন এবং আর আউট এর রেসপেক্টে। তার মানে আমাদের মেইন কনসিডারেশন থাকবে ফর দ্য টাইম বিং সি ইন এবং আর আউট। মনে রাখবেন এটা কিন্তু ফর দ্য টাইম বিং বলছি, খুব বড় বা কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে কেসটা ডিফারেন্ট হবে, অথবা খুব ছোট প্রসেস নোটে গেলে কিন্তু কেসটা ডিফারেন্ট হবে, তখনকার কথা আলাদা। বাট ফর দ্য টাইম বিং এই চারটা কম্পোনেন্টের মধ্যে আমরা গেটের ইন্টারনাল ডিলে এবং সি আউট এদের কনসিডারেশনকে কম বা নেগলিজিবল ধরতে পারি, সি ইন আর আউট এর কনসিডারেশনটা বেশি হবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গেট ক্যাপাসিটেন্স সি ইনটা অথবা সুযোগ থাকলে সি আউট কে কমানো, আমাদের এই ক্যাপাসিটেন্স কমানো হচ্ছে মূল উদ্দেশ্য। তার উপায় কি? দেখেন, আমাদের যদি একটা ইনভার্টার এরকম থাকতো যেটাকে আমরা স্ট্যাটিক সিমস দিয়ে বানিয়েছি, তাহলে এই স্ট্যাটিক সিমস ইনভার্টার তো এমনিতে ভালো কথা, কোনো সমস্যা নাই। এর একটা ইস্যু হচ্ছে এর সাইজটা আমরা করেছিলাম 2x এবং 1x। এর গেটের ক্যাপাসিটেন্স কত বলেন তো? আগে বলেন আউটপুট নোডের ক্যাপ কত, এখানে ওই ডিফিউশন ক্যাপ কত আসবে? এই স্ট্যাটিক সিমস ইনভার্টারের ডিফিউশন ক্যাপ আউটপুট নোডে কত আসবে? লোড ক্যাপ তো ধরেন একটা ছিল সিএল, বাট এই আউটপুট নোডের ক্যাপটা কত আসবে? সাইজ দিয়ে দিয়েছি 2x আর 1x, কত আসবে? 3C স্যার। 3c ডিফিউশন ক্যাপ থেকে আসছে। এর গেট ক্যাপ কত হবে বলেন তো?
গেট ক্যাপও কিন্তু আমরা ওই সাইজ থেকেই বলতে পারি, বিকজ এই টোয়াইস এক্স এবং 1x, তার মানে গেট ক্যাপও কিন্তু 3c। এই 3c আর এই 3c এক্স্যাক্টলি মিলবে না, কিন্তু আমরা এস্টিমেশনের জন্য এক্স্যাক্টলি অলমোস্ট কাছাকাছি করে লিখি। বাট আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ক্যাপটা কত কমানো যায়, 3c এর এই এস্টিমেশনকে কত কমানো যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। এখন ধরেন আমরা যদি এই সার্কিটটাকে ওভাবে না রেখে এরকম দিতাম, আমার ধারণা আপনারা এই জিনিস আগে কখনো পড়েছেন, ডিএলডি 2 তে পড়ে আসার কথা, বা ডিএলডি 1 মনে হয় পড়েছেন। এইভাবে যদি দেই, এটাকে বললাম ভি আউট, জাস্ট উপরের এই পিমস কে একটা রেজিস্ট্যান্স দিয়ে লিখলাম, বললাম এটা হচ্ছে একটা রেজিস্টিভ লোড ইনভার্টার, রেজিস্টিভ লোড সার্কিট। এই সার্কিটটাকে বলা হচ্ছে রেজিস্টিভ লোড সার্কিট। একটা ইনভার্টার ডিজাইন করলেন যেটা রেজিস্টিভ লোড দিয়ে ডিজাইন করলেন, এইটাও কিন্তু ইনভার্টারের মতনই কাজ করবে। এটার সুবিধা হচ্ছে এর গেট ক্যাপ কত বলেন তো, এই ক্যাপাসিটেন্সটা কত? 1C স্যার। এটা কিন্তু 1C 1x 1c, এর কিন্তু গেট ক্যাপটা কমে গেল, এটা কিন্তু ওটার চাইতে কম্পারেটিভলি ফাস্ট। কম্পারেটিভলি, এই সবকিছু কিন্তু রিলেটিভ ইনফরমেশন, অ্যাবসলিউট না, সবই কিন্তু রিলেটিভ, সবই কিন্তু রিলেটিভ, এখানে কিন্তু কোনো কিছু অ্যাবসলিউট না, ঠিক আছে? তো এই জন্য রিলেটিভ কম্প্যারিজনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যদি 3c হয়, এখানে কিন্তু 1c, তার মানে এইটা অপারেট করবে ওটার চাইতে পারফরম্যান্স ফাস্ট হবে। কিন্তু এই রেজিস্টিভ লোড ইনভার্টারের ক্ষেত্রে বা রেজিস্টিভ লোড সার্কিট বা রেজিস্টিভ লোড সার্কিট ফ্যামিলিজ এর ক্ষেত্রে সমস্যা আছে কিছু, আর অনেক আউটটা বেড়ে ধরনের। যাবে স্যার। আর আউট নাকি ভি আউট? মানে স্যার রেজিস্টিভ ইনপুটের রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে না স্যার? আচ্ছা আচ্ছা, আপনি ওই আর আউট মিন করছেন, জি স্যার। আপনি ওই আর আউট মিন করছেন, হ্যাঁ এই কথা তো এক এক অর্থে সত্য। মানে আর আউট বেড়ে গেলে তার ইফেক্টটা কি পড়বে? আউটপুটে ভোল্টেজ কমে যাবে স্যার, মানে 1 দিলে 1 পাবো না আর কি। আপনার আউটপুটে ভোল্টেজটা 1 দিলে 1 পাবেন, কিন্তু 1 দিলে 0 পাবেন না। উনি সবাই কি ওনার কথাটা বুঝতে পারছেন? ওনার কথা কিন্তু সত্য দিকেই যাচ্ছে। এই সার্কিটের অনেক সমস্যা আছে, তার মধ্যে অন্যতম সমস্যা আমরা দেখব, আমাদের মানে সমস্যাগুলো আমাদের চেক করার মূল উদ্দেশ্য হবে কিছু পার্সপেক্টিভ নিয়ে। আমি আপনার প্রসঙ্গে আসছি, এখনই আসছি, তার আগে আমি পার্সপেক্টিভ, আচ্ছা, কিছু পার্সপেক্টিভের পয়েন্ট থেকে আমাদের অ্যানালাইসিসটা করতে হবে। আমাদের অ্যানালাইসিসটা হবে হচ্ছে আমাদের এরিয়া কমানোর উদ্দেশ্য, অলওয়েজ ডেফিনেটলি। একটু আগে বললাম ক্যাপ কমানোর উদ্দেশ্য, কারণ এই ক্যাপাসিটেন্স কমাতে পারলে আমাদের পারফরমেন্সটা ভালো হয়, আমাদের পাওয়ার কনজাম্পশন কমে, এবং আমাদের আরেকটা কনসার্ন হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের যে রেঞ্জটা থাকবে সেটা যেন আমাদের ফুল সুইং হয়, অর্থাৎ যেন 0 এবং 1 এই ফুল সুইং যেন হয়, এটা আমাকে দেখতে হবে। মানে আমরা ক্যাপ কমাতে চাই, দ্যাট ইজ ট্রু, বাট আমরা চাই যাতে করে আমাদের সুইংটা ফুল হয়, ঠিক আছে? আমরা ক্যাপ কমাতে চাই, পাওয়ার কমাতে চাই, এবং সুইংটা ফুল পেতে চাই। তো আমাদের এইগুলো আমরা চেক করব। আরো অনেক প্রবলেম আছে কিন্তু সার্কিটের মধ্যে, বাট ফর দ্য টাইমিং আমরা চেক করব আমাদের ক্যাপাসিটেন্স কি কমলো কিনা, আর আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা, ভোল্টেজের লেভেল 0 আর 1, আর পাওয়ার কি আমরা কোনো জায়গায় বাড়ায় ফেলছি কিনা, এটা আমাকে দেখতে হবে, পাওয়ার বাড়ায় ফেললাম কিনা অ্যাক্সিডেন্টালি, ঠিক আছে? এখন এটা যে আমরা একটু আগে পড়লাম স্ট্যাটিক সিমস, এটার ক্ষেত্রে কি কোনো স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন আছে? স্ট্যাটিক সিমস এর কিন্তু কোনো স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন নাই, কোনো স্ট্যাটিক পাওয়ার কিন্তু কনজাম্পশন নাই। কেন নাই? কারণ এর কখনোই পিমস আর এনমস অপারেশনাল মোডে কিন্তু কখনোই একসাথে অন থাকে না। আমরা কি বলি? আমরা বলি 0 দিলে এটা অন, নিচেরটা অফ, 1 দিলে নিচেরটা অন, উপরেরটা অফ। তার মানে হচ্ছে ডাইনামিক মোড না, স্ট্যাটিক মোডে যখন ছিল সিগন্যালটা আপনার, তখন কিন্তু এট এ টাইম যে কোনো একটা অন, অর্থাৎ আপনার ভিডিডি থেকে গ্রাউন্ডে কোনো পাথ নাই, অর্থাৎ স্ট্যাটিক মোডে কোনো স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন আমাদের এখানে হচ্ছে না স্ট্যাটিক সিমস এর ক্ষেত্রে। কিন্তু রেজিস্টিভ লোডে যখন আমরা গেলাম, এখন ওনার কথায় আসি, এই রেজিস্টিভ লোডে যখন আমরা গেলাম তখন আমাদের সুবিধা হচ্ছে ক্যাপ কমেছে, কিন্তু আমাকে চেক করতে হবে পাওয়ার আর ভিটিসি, বিকজ ভিটিসি আমাকে জানাবে ওই যে আমাদের ভিওএইচ আর ভিওএল ছিল সেটা। সো আমরা দেখবো যে আমাদের ভিটিসির ওই ভিওএইচ ভিওএল ঠিক আছে কিনা, আর পাওয়ার কনজাম্পশন বেড়ে গেছে কিনা, এটা আমাকে দেখতে হবে। এখন উনি বললেন যেখানে আমার রেজিস্টিভ লোডের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আউটপুটে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু সত্য, কিন্তু একটা ঝামেলা
হবে সেটা কিন্তু আউটপুট হাই এর ক্ষেত্রে না, আউটপুট লো এর ক্ষেত্রে হবে। কেন? ধরেন আমরা ইনপুটে দিয়েছি 0, ইনপুটে যখন 0 দিয়েছি তখন কিন্তু এটা অফ। অফ যদি হয় আপনার আউটপুটে কিন্তু আপনি কি পাবেন? এই আর এর কারণে কিন্তু অফ, তো কোনো কারেন্ট তো ফ্লো করছে না, ড্রপ নাই, কিন্তু আপনি কিন্তু ভি আউট এর মধ্যে ভিডিডি পাবেন। ঝামেলা হচ্ছে তার মানে আপনার ভিওএইচ এ কোনো প্রবলেম নাই, এটা চেক ডান। ঝামেলা হচ্ছে আপনি যখন ভি ইন এর মধ্যে 1 দিবেন তখন কিন্তু এটা অন হয়ে গেল। অন হয়ে গেলে এখন কি আপনি ভি আউট এর মধ্যে গ্রাউন্ড পাবেন? এই 1 ভোল্ট না দিলে স্যার। এখন কিন্তু একটা ফাইট হবে। এটা নিজস্ব রেজিস্ট্যান্স ধরেন আর এন, এখন আর এন আর আর এর উপর নির্ভর করে আপনি ড্রপ পাবেন। আর এন ডিভাইড বাই আর প্লাস আর এন টাইমস ভিডিডি, এটা হবে আপনার ভি আউট, রাইট? সো আপনার আর এন যত আর অপেক্ষা ছোট হবে তত আপনি ভি আউটটা গ্রাউন্ডের দিকে যাবে, মানে ভিওএল তত জিএনডি এর দিকে যাবে বা ভিএসএস এর দিকে যাবে, কিন্তু কখনোই কিন্তু এক্স্যাক্টলি সমান হতে পারবে না। তার মানে আপনার এই সার্কিট কিন্তু ভিওএল এ সাফার করছে, সে কিন্তু ভিওএল এ সাফার করছে, রাইট? আপনার রেজিস্টিভ লোড ভিওএল এ সাফার করছে। পাশাপাশি আরেকটা সমস্যা, যখন আপনারা এখানে 1 দিয়েছিলেন, যখন আপনি এখানে 1 দিয়েছেন বা যখন আপনি এখানে 1 দিয়েছেন তখন আপনার কিন্তু এই পাথটা অন হয়ে গেছে, উপরের আরটাও কিন্তু অন। তার মানে তখন আর আর নিচে আর এন আছে, উপর থেকে কিন্তু গ্রাউন্ডের মাঝখানে অলওয়েজ কারেন্ট ফ্লো করছে, তাই না? আপনি যখন 1 দিয়ে চলে গেছেন 1 ঘন্টার জন্য চলে গেলেন, এই 1 ঘন্টা কিন্তু উপরে তো আর আছেই, নিচে একটা আর এন আছে, দুইটাই কিন্তু এখন অন, মানে বিকজ দুইটাই দুটো রেজিস্ট্যান্স। সো এখানে কিন্তু কারেন্ট ফ্লো করছে, 1 ঘন্টা ধরে কারেন্ট ফ্লো করছে, স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন হচ্ছে। তার মানে আগে যেখানে আমাদের এই বাম দিকের এই স্ট্যাটিক ইনভার্টারের মধ্যে, স্ট্যাটিক সিমস ইনভার্টারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করতো না, স্ট্যাটিক মোডে কোনো কারেন্ট ফ্লো করতো না, এখন কিন্তু আপনি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে দেখছেন যে স্ট্যাটিক মোডে কারেন্ট ফ্লো করে, তার মানে স্ট্যাটিক কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ আপনার এখানে ক্যাপ কমালেও এই সার্কিটের সমস্যা হচ্ছে ভিওএল সাফার করছে এবং স্ট্যাটিক পাওয়ার কনজিউম করে, এটা একটা প্রবলেম। তার মানে এটা ফর দ্য টাইমিং আমাদের জন্য বেটার অ্যাপ্রোচ না, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, বাট এখনকার জন্য বেটার অ্যাপ্রোচ না। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এখন অন্য কেস দেখি। মানে রিসার্চাররা বিভিন্ন কেস নিয়ে এসে দেখেছেন যে আমাদেরকে এটা করা যায় কি যায় না। ধরেন আমরা বললাম আরেকটা কেস হচ্ছে স্যাচুরেটেড এনহ্যান্সমেন্ট লোড, স্যাচুরেটেড এনহ্যান্সমেন্ট লোড, স্যাচুরেটেড এনহ্যান্সড লোড বা এনহ্যান্সমেন্ট লোড, ঠিক আছে? সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা ধরেন এরকম উপরে একটা এনমস রাখলাম, নিচে আরেকটা এনমস দিলাম, এই এনমস এ ইনপুটটা দিব, মাঝখান থেকে ভি আউট নিব, উপরে যেখানে এখানে আমরা ধরেন এটাকে দিয়ে রেখেছি উপরে ভিডিডির সাথে। আপনারা চেক করলে দেখবেন যে এখানে এই গেট সবসময় 1 পাচ্ছে আর এখানে ড্রেন সবসময় 1 এ আছে, তার মানে এই উপরের এনমসটা সবসময় স্যাচুরেশনে আছে, এটা সবসময় স্যাচুরেশনে অন। তারা দেখতে যাচ্ছে এই সার্কিটটা কি কাজ করবে কিনা। এই সার্কিটও কিন্তু আপনার একটু আগে দেখা সার্কিটের মতন কি কি ইস্যুতে পড়বে, এটার ভিওএল কখনোই 0 হবে না, বিকজ উপরেরটা অন। পাশাপাশি উপরেরটা অন থাকার কারণে যখন ভি ইন এর মধ্যে আপনি 1 দিবেন তখন স্ট্যাটিক পাওয়ার কনজিউম করবে, স্ট্যাটিক পাওয়ার কিন্তু কনজিউম করবে, স্ট্যাটিক পাওয়ার ইস্যু। প্রোভাইডেড আপনারা কি জানেন, এনমস যখন থাকে, এনমস কিন্তু এই ভিডিডির জন্য এখানে আউটপুটে সমান সমান ভিডিডি আনতে পারে না, এটার ভিওএইচ আউটপুট হাইটা কত হবে কেউ কি বলতে পারবেন? এটা আউটপুট হাইটা কি হবে কেউ কি বলতে পারবেন? এটা আউটপুট হাই, ধরেন আমি ভি ইন দিলাম 0, তাহলে কি ভি আউট 1 হবে, 1 ভোল্ট হবে? ভি ইন দিয়েছি 0, আউটপুট কি 1 ভোল্ট হবে? জি স্যার। হবে। ভি ইন 0 দেওয়া মানে এটা অফ,
এনমস জি দিয়ে স্যার, আপনি এই এটা ভিডিডি মাইনাস ভিটিএন হবে না? একটা এনমস কিন্তু মনে পড়ে আমরা যখন পাস ট্রানজিস্টর পড়েছিলাম, বলেছিলাম সে চার্জ করতে থাকবে করতে থাকবে, কিন্তু কতক্ষণ পর্যন্ত এটা চার্জ করবে? যখন এই পয়েন্টের পটেনশিয়ালটা ভিডিডি মাইনাস ভিটিএন এর সমান হয়ে যাবে, সে কিন্তু এরপরে আর চার্জ করতে পারবে না। মনে পড়ে আমরা জি বলেছিলাম স্যার। এনমস হচ্ছে গুড জিরো বাট ব্যাড ওয়ান, এই কারণে তো উপরে পিমস বসাতাম স্ট্যাটিক সিমস এর ক্ষেত্রে। তার মানে কিন্তু এটা ভিওএইচ এও সাফার করছে। অর্থাৎ এই সার্কিটের ক্ষেত্রে স্যাচুরেটেড এনহ্যান্সমেন্ট লোড, এই সার্কিটের ক্ষেত্রে সে ভিওএল সাফার করে, তার ইনপুট ওয়ানের জন্য স্ট্যাটিক পাওয়ার কনজিউম করে, সে কিন্তু ভিওএইচ এও সাফার করবে। এখন তার মানে এটা একটা বেটার সলিউশন না, যদিও এটা সুবিধা ছিল ক্যাপ কম, ক্যাপাসিটেন্স কমিয়েছি, কিন্তু আমরা কিন্তু বেনিফিট পাচ্ছি, অন্যদিক দিয়ে কিন্তু সমস্যায় পাচ্ছি, সলিউশন হচ্ছে না। আচ্ছা, এইটাকে একটা সলিউশনে বের করেছেন তারা, যেটাকে তারা বলছেন লিনিয়ার এনহ্যান্সমেন্ট লোড। মানে একটুখানি সলভ করবো প্রবলেমকে, উপরেটা যা ছিল তাই থাকবে, নিচেটা ধরেন ভি ইন রাখলাম, এখান থেকে ভি আউট নিব। তারা ওই উপরের যেখানে আমাদের লাগানো ছিল ভিডিডি তে, তারা এটাকে লাগাচ্ছে ভিডিডি প্লাস। মানে আমাদের এখানে দুইটা ভিডিডি লাগছে, একটা ভিডিডি হচ্ছে 1 ভোল্ট আর একটা ভিডিডি হচ্ছে 1.3 ভোল্ট। এটা তারা করেছে। এটার সুবিধাটা হলো যে আগের মতন যেখানে আপনার ভিওএইচ ভিডিডি মাইনাস ভিটিএন হতো, এখন আর সেটা হবে না, বিকজ আপনারা গেটের পটেনশিয়াল 1 ভোল্টেজে বেশি দিয়ে রেখেছেন, এই কারণে ভি আউটপুট হাইটা ভিডিডি পাবে। কিন্তু অন্য দুটো সমস্যা কিন্তু রয়েই গেছে, আপনার এই সার্কিটেরও ভিওএল কখনোই ভিএসএস হবে না, এবং আপনার ভি ইন 1 এর কারণে এটা কিন্তু স্ট্যাটিক পাওয়ার কনজিউম করবে। তাহলে লিনিয়ার এনহ্যান্সমেন্ট লোড নিয়ে রিসার্চাররা এখানে কাজ করতে পারছেন না। কেন? কারণ ভিওএইচ ঠিক হলেও ভিওএল আর ভি ইন এর এই পাওয়ার কনজাম্পশনের ইস্যুটা কিন্তু রয়েই গেছে। তার মানে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে সমস্যা দেখলেন, স্যাচুরেটেড এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখলেন, লিনিয়ার এনহ্যান্সমেন্টের মধ্যে আপনারা সমস্যা দেখলেন। আচ্ছা, ওনারা আরেকটা বানিয়েছেন, সেটা হচ্ছে ডিপ্লেশন লোড, যেটাকে বলছি ডিপ্লেশন লোড। ডিপ্লেশন লোডটা হচ্ছে আমরা যে এনহ্যান্সমেন্ট টাইপ এনমস ব্যবহার করেছি সেটা না করে ওনারা এখন ব্যবহার করবেন ডিপ্লেশন টাইপের। ডিপ্লেশন টাইপের এনমস কে একটু এরকম বোল্ড দিয়ে আঁকা হয়, এটা সিম্বলটা একটু ভালো করে আঁকি, এরকম ভাবে দিয়ে এই পয়েন্টটাকে একটু বোল্ড করে দেয়। মানে হচ্ছে যদি আমাদের ডিভাইসের চ্যানেল এর আমরা যখন তৈরি করেছিলাম বলেছিলাম পি টাইপ সাবস্ট্রেট, আমরা বলেছিলাম এটা আমাদের এন প্লাস, আর বলেছিলাম এটাও আমাদের এন প্লাস, এবং বলেছিলাম এখান দিয়ে অক্সাইড দিয়ে তার উপরে পলি গেছে, এভাবে দিয়ে আমরা কানেক্ট করেছিলাম। ডিপ্লেশন টাইপ জিনিসটা হচ্ছে, ডিপ্লেশন টাইপটা হচ্ছে আপনি অলরেডি, ডিপ্লেশন টাইপটা হলো যে আপনি এখানে অলরেডি এন টাইপ ফর্ম করে দিয়েছেন, মানে এখানে অলরেডি আপনার এন টাইপ ডোপিং অলরেডি একটু আছে, এন প্লাস এর পাশাপাশি এই চ্যানেল আপনি অলরেডি তৈরি করে দিয়েছেন। তার মানে ডিপ্লেশন টাইপটা বাই ডিফল্ট অন থাকে, পিমস এর মতন বাই ডিফল্ট অন থাকে। একে অফ করতে হলে, একে অফ করতে হলে আপনার নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, এটা বাই ডিফল্ট অন থাকে। তার মানে ডিপ্লেশন টাইপ দিয়ে যখন কাজ করব তখন ওটাকে তারা এভাবে বাই ডিফল্ট কানেক্ট করে রেখেছে, এবং এরপরে এরকম ভাবে ভি ইন দিয়েছে, দিয়ে নিচ থেকে গ্রাউন্ড, এখান থেকে আউটপুট নিচ্ছে। এই ডিপ্লেশন টাইপটাকে আমরা যখনই গেটের পটেনশিয়াল 0 বা তার উপরে থাকবে অলওয়েজ এটা অন, এটাকে বন্ধ করতে হলে এই পয়েন্টের পটেনশিয়াল আমাদের গেটে অবশ্যই নেগেটিভ দিতে হবে, যেহেতু আমরা এখানে কানেক্ট করে রেখেছি তার সোর্সের সাথে, সে সবসময় অন থাকবে। সো আপনার এই ডিপ্লেশন টাইপও কিন্তু ভিওএইচ এ কোনো সমস্যা হচ্ছে না, সে ভিডিডি দিচ্ছে, কোনো প্রবলেম নাই। তার প্রবলেম হচ্ছে সে ভিওএল আগের মতন কখনোই গ্রাউন্ড হবে না, এবং সে কিন্তু স্ট্যাটিক পাওয়ার কনজিউম করবে। রিসার্চাররা এরকম প্রত্যেকটা একটা করে সার্কিট এনেছে আর চেক করে দেখেছে কি কি ইস্যু হয়। তো এখানেও কিন্তু আমাদের একই ইস্যু রয়ে গেল। এই সার্কিট গুলো না পড়লেও হতো, এটা অনেক অনেক পুরনো জিনিস, বাট স্টিল আপনাদের এই কনসেপ্টটা থাকা দরকার বলে জাস্ট বলে যাচ্ছি যে আমরা কি কি লোড পড়লাম। আমরা রেজিস্টিভ লোড পড়লাম, সেখানেও প্রবলেম ছিল। আমরা এনহ্যান্সমেন্ট টাইপের ক্ষেত্রে পড়েছি, স্যাচুরেটেড সমস্যা ছিল, সেটা সমস্যা সলভ করার চেষ্টা করেছি লিনিয়ার দিয়ে, সেখানেও সমস্যা দেখেছি।
এখন ডিপ্লেশনটা দেখলাম, এখানেও আমাদের সমস্যা আছে, সলভ হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, আরেক রকমের আছে যেটাকে বলা হয় সুডো এনমস। আমাকে বলেন, আপনাদের কি সময় আছে নাকি সময় শেষ আজকে? স্যার ক্লাস আছে এখন একটা। ক্লাস আছে, আচ্ছা, তাহলে নেক্সট দিন জি সুডো স্যার। এনমস থেকে শুরু করব। ঠিক আছে, সবাই যাওয়ার সময় আইডি লিখে যান চ্যাট বক্সে। আর কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই। অবশ্যই আইডি লিখে যাবেন। স্যার, জি জি বলেন। স্যার এই রবিবার কি ভার্সিটি খোলা থাকবে? এই রবিবার দিন ভার্সিটি খোলা থাকবে কিনা কেন বলেন তো? স্যার তাহলে রবিবার দিন আমরা কুইজটা দিতে পারতাম। এই রবিবার দিন খোলা থাকবে এটা কিভাবে বলবো, কারণ স্যার আমি জানি না শোনা এখন। যাচ্ছে যে এই রবিবার হয়তো খোলা থাকবে, গতকালকে উম, শুনতে ছিলাম, আচ্ছা, কোনো, শিওর না আচ্ছা আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো হয় যদি রোববার দিনে, কিন্তু এই ব্যাপারটা তো আমরা বুঝতে পারবো শনিবারের আগেই বুঝতে পারার কথা। যদি তাই হয় তাহলে আমি আপনাদেরকে কনফার্ম করবো যে রোববার দিন নেওয়া যায় কিনা। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, বাট জি এটা আমি স্যার। এখনো, আমি এখনো শুনিনি, আমি চেক করে দেখবো তো, ভালো কথা মনে করেছেন, চেক করে দেখবো তো। ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য। জি স্যার।